কি সমস্যা? এভাবে রাস্তার মাঝখানে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? প্রতিদিন কি একই নাটক শুরু করেছো? তোমার কি সাহস একটু বেশি বেড়ে গেছে? আমি তোমার সাথে কি ইয়ার্কি করার পাত্রী? আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর কতদিন তুমি আমাকে তোমার পিছু পিছু ঘোরাবে? আমি তোমাকে কতদিন ধরে বলছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? আজ তোমাকে উত্তর দিতেই হবে, নয়তো আজ একটা কিছু হয়ে যাবে। অনন্যা তার দামি লাল গাড়ির সামনে দাঁড়িয়ে রাগে কাঁপছিল। সে অফিসের জন্য খুব সুন্দর করে সেজে বের হয়েছিল, কিন্তু নীরবের এই প্রতিদিনের ঝামেলা তার মেজাজটাই বিগড়ে দিয়েছে। সে তার হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে আবার নীরবের দিকে তাকালো। আমি কি তোমার ইয়ার্কি করার পাত্রী? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথায় কি কোনো সমস্যা আছে? তুই জানিস তোর আর আমার বয়সের পার্থক্য কত? তুই আমাকে ভালোবাসার কথা বলছিস কোন সাহসে? আমার সাথে কি তোকে মানায়? আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? তুই এখনো বাচ্চা ছেলে, আর আমি একটা সাম্রাজ্য চালাই। এখানে মানানসই হওয়ার কি আছে অনন্যা? দেখো, ভালোবাসার কাছে বয়স কোনো বিষয় না। আমি তোমাকে ভালোবাসি। তোমার বয়স কত সেটা আমার দেখার দরকার নেই। তুমি কেন বারবার বয়সের কথা তুলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? আমি তো তোমার সম্পত্তি দেখে আসিনি, আমি তো তোমার এই রাগী চোখের মায়া দেখে এসেছি। কারণ এটাই বাস্তব। তুই মাত্র ভার্সিটি শেষ করলি, আর আমি এই শহরের এত বড় একটা কোম্পানি চালাই। আমার সোসাইটি আর আমার বন্ধুদের সামনে তোকে নিয়ে গেলে লোকে আমাকে নিয়ে হাসাহাসি করবে। লোকে বলবে অনন্য একটা পিচ্চি ছেলের সাথে প্রেম করছে। ভাবতে পারছিস আমার কতটা ইজ্জত যাবে? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস কি এক? লোকের কথায় তোমার কি দরকার? জীবনটা কি তোমার নাকি লোকেদের? যারা হাসাহাসি করবে তারা কি তোমার বিপদে আসবে? আমি তোমাকে অনেক কেয়ার করব, অনেক সম্মান দেব। একটা প্রতিষ্ঠিত মেয়ে কি তার চেয়ে বয়সে ছোট ছেলেকে ভালোবাসতে পারে না? এটা কি অপরাধ? তুমি শুধু একবার আমার হাতটা ধরো, দেখো আমি তোমাকে কতটা সুখে রাখি। আরে ভাই, এসব কথা শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে চলে না। তুই আমাকে কি খাওয়াবি? বাবার টাকায় চলিস আর স্বপ্ন দেখিস আমাকে বিয়ে করার। তোর হিম্মত দেখে আমি অবাক হই। আমার 1 মাসের ইনকাম দিয়ে তোর মতো কয়েকজনের সারা জীবনের খরচ চলে যাবে। এই পার্থক্যটা বুঝিস না? আমার জুতার যে দাম, তোর পুরো মাসের পকেট মানিও অতটা না। তুমি আবার টাকার গরম দেখাচ্ছ। আমি জানি আমি তোমার মতো বড়লোক না, কিন্তু আমি তো হাত গুটিয়ে বসে নেই। আমি টিউশনি করছি, কাজ খুঁজছি। আমি তোমাকে দামি গাড়ি দিতে পারবো না ঠিকই, কিন্তু তোমাকে অনেক শান্তিতে রাখতে পারবো। ভালোবাসতে টাকা লাগে না, মন লাগে। তুমি অনেক বদলে গেছো অনন্যা, আগে তো এমন ছিলে না। থাক, অনেক হয়েছে। তোর এই ফালতু কথাগুলো সিনেমায় ভালো লাগে, বাস্তবে রোদ উঠলে তোর মাথা ঘুরবে আর বৃষ্টিতে ভিজে অসুখ বাঁধাবি। আমার লাইফস্টাইল অনেক হাই, তুই সেটা মেনটেন করতে পারবি না। সোজা কথা, তোর আর আমার কোনো ভবিষ্যৎ নেই। তুই এখন বাড়ি যা আর পড়াশোনা কর, আমার সামনে আর আসবি না। ভবিষ্যৎ নেই মানে কি? ভবিষ্যৎ তো আমরা নিজেরা বানাবো। তুমি শুধু একবার আমার হাতটা ধরো, আমি সব ঠিক করে ফেলবো। আমি অনেক কষ্ট করব শুধু তোমার যোগ্য হওয়ার জন্য, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না, শুরুতেই না করে দিচ্ছ। আমি জানি তোমার মনের ভেতরেও কিছু একটা আছে। আরে গাধা, তুই আমার ছোট ভাইয়ের মতো। পাড়ার সবাই জানে তুই আমাকে আপু বলে ডাকতিস। এখন হঠাৎ করে আই লাভ ইউ বললে আমি রাজি হয়ে যাব? আমার একটা মান সম্মান আছে না? তুই কি চাস সবাই আমাকে নিয়ে বাজে কথা বলুক? তোর মা বাবা যদি শোনে, তবে কি তারা তোকে ছেড়ে দেবে? ছোটবেলায় আপু ডাকতাম কারণ তখন বুঝতাম না ভালোবাসা কি। এখন আমি তোমাকে পছন্দ করি। আর সম্মান কি শুধু বয়সে বড় কাউকে বিয়ে করলেই বাড়ে? আমি ছোট বলে কি আমার কোনো দাম নেই? তুমি আমাকে যেভাবে অপমান করছো, এটা কি ঠিক হচ্ছে? আমি কোনো স্বার্থ ছাড়াই তোমাকে ভালোবাসি। তুমি যতই আমাকে তাড়াও না কেন, আমি তোমার পিছু ছাড়ছি না। নীরব অনন্যার একদম কাছে চলে আসে। সে অনন্যার চোখের দিকে এমনভাবে তাকায় যে অনন্যা এক মুহূর্তের জন্য কাঁপিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয় এবং ভীষণ বিরক্ত হয়ে এক পা পিছিয়ে যায়। তোর সাহস তো অনেক।
তুই এখন আমার গায়ে হাত দিবি? তুই যদি এখন রাস্তা না ছাড়িস তবে আমি সিকিউরিটিকে ডাকবো, তারা তোকে ঘাট ধরে এখান থেকে বের করে দিবে। তুই কি চাস তোকে সবার সামনে একটা চর মানি? তোকে আমি চিনি, বড়লোক আর সিনিয়র আপু দেখে পটাতে আসছিস, যাতে সারা জীবন কাজ না করে বসে বসে আমার ঘাড়ে চেপে খেতে পারিস। এই নিচু কথা বলতে পারলে অনন্যা? আমি তোমার জন্য কত রাত জেগেছি, কতদিন তোমার অফিসের সামনে রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকেছি, সেটা কি তোমার চোখে পড়ে না? টাকার লোভ থাকলে আমি অন্য কোথাও দেখতাম। আমি শুধু তোমাকেই চেয়েছি, কিন্তু আজ তুমি আমার ভালোবাসাকে অপমান করলে। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, তুমি যতই পালাই পালাই করো, তোমাকে আমি স্বীকার করিয়েই ছাড়বো যে তুমি আমাকে ভালোবাসো। যা যা, অনেক দেখেছি তোর মতো ছেলে। তোর জন্য আমি ডাকবো? হাসালি আমাকে। তোর মতো হাজারটা ছেলে আমার পেছনে ঘুরে, তুই গেলে আমার কোনো সমস্যা নেই, আপদ বিদায় হবে। রাস্তা ছাড় এখন, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। আর শোনো, কাল থেকে যেন আমাকে আর আমার বাড়ির সামনে তোমাকে না দেখি। নীরব আর কোনো কথা না বলে রাগে দুঃখে ওখান থেকে হনহন করে চলে যায়। অনন্যা একটা লম্বা শ্বাস নিয়ে গাড়িতে গিয়ে বসলো। সে মনে মনে ভীষণ বিরক্ত হয়ে বিড়বিড় করতে লাগলো। ওই ছেলের সাথে সেদিন আমার দেখা হয়েছিল, কেন যে সেদিন ওই অন্ধকার গলিতে আমি ওকে সাহায্য করতে গিয়েছিলাম। যদি সেদিন ওর ঘটনাটা না ঘটতো, তবে আজ নীরব আমার সামনে দাঁড়ানোর সাহসই পেত না। উফ, ওই রাতের কথাগুলো মনে পড়লে এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। নীরব কি জানে সেদিন আমি আসলে ওখানে কেন গিয়েছিলাম? ও কি সব জেনে বুঝেই আমার পিছু নিয়েছে, নাকি এর পেছনে বড় কোনো চাল আছে? অনন্যা গাড়ি চালিয়ে অফিসের দিকে চলে যায় ঠিকই, কিন্তু তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। অন্যদিকে নীরব রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা কুটিল হাসি দিল। সে পকেট থেকে একটা পুরনো ছেঁড়া ছবি বের করে দেখলো। ছবিতে অনন্যা আর একটা রহস্যময় লোক দাঁড়িয়ে আছে। তুমি ভাবছো আমি কিছুই জানি না অনন্যা? তুমি আমাকে যত তাচ্ছিল্য করবে, আমি তত তোমার কাছে আসব। তোমাকে তো আমার কাছে আসতেই হবে, কারণ ওই রাতের সেই রহস্যের চাবিকাঠি তো আমার কাছেই আছে। তোমাকে আমি ভালোবাসবো, আবার ওই ভুলের শাস্তিও দেব। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ড্রাইভার, গাড়িটা কি আর একটু জোরে চালানো যায় না? জ্যামের কারণে রাস্তার মাঝখানে এইভাবে বসে থাকলে আমার দিনটাই বরবাদ হয়ে যাবে। এমনিতেই সকালে ওই ফালতু ছেলেটার জন্য মেজাজটা বিগড়ে আছে। অনন্যা তার লাল বিএমডাব্লিউর পেছনের সিটে বসে বিরক্ত হয়ে আইফোন টিপছিল। ঠিক তখনই জানালার কাচের উপর কেউ টোকা দিল। অনন্যা কাচ নামিয়ে দেখল নীরব একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তার এক হাতে একটা দামি কফি আর অন্য হাতে একটা চিরকুট। হাই বিউটিফুল, ট্রাফিক জ্যামে বোর হচ্ছ দেখে তোমার জন্য কোল্ড কফি নিয়ে এলাম, আর এই নাও একটি স্পেশাল চিরকুট। তোমার অফিসের বোরিং মিটিংয়ের মাঝে পড়ো, মন ভালো হয়ে যাবে। তোমার সাহস তো কম না। আমার গাড়ির কাছে আসার পারমিশন তোমাকে কে দিয়েছে? আর তোমার এই সস্তা কফি আমি খাবো? জানো আমি কোন ব্র্যান্ডের কফি খাই? এই কফিটা এখনই ডাস্টবিনে ফেলে দাও, আর আমার চোখের সামনে থেকে দূর হও। কফিটা সস্তা হতে পারে, কিন্তু এর পেছনের ভালোবাসাটা অনেক দামি অনন্যা। আর তুমি তো সবসময় দামি জিনিসই বোঝো, মানুষের মনটা বুঝতে পারো না। এই যে জানালার কাচ নামিয়ে আমার সাথে কথা বললে, এটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। আজ তোমাকে এই কড়া রোদেও কি যে সুন্দর লাগছে। তোমার ন্যাকামি বন্ধ করো তো নীরব। তুমি কি ভাবো প্রতিদিন এইভাবে রাস্তা আটকে দাঁড়ালেই আমি তোমার প্রেমে পড়ে যাব? আমি অনন্যা রহমান, আমার বাবা এই শহরের কত বড় লোক সেটা তুমি জানো না। তোমার মতো বেকার ছেলেদের আমি পাত্তা দেওয়ার সময় পাই না। রাস্তা ছাড়ো, গাড়ি ছাড়বে এখন। তোমার বাবার টাকা আছে বলে কি তোমার নিজের কোনো মন নেই? আমি তো তোমার বাবার টাকা দেখে প্রেম করতে আসিনি, আমি তো এসেছি তোমার এই অহংকারী মনের ভেতর একটু জায়গা করে নিতে। তুমি যতই রাগ দেখাও না কেন, আমি জানি এই রাগের আড়ালে মায়া আছে। কফিটা অন্তত রাখো প্লিজ। একদমই না। তোমার হাত থেকে কিছু নেওয়া মানেই আমার জাত চলে যাওয়া। ড্রাইভার, কাজটা তুলে দাও তো। আর এই ছেলেটা যদি আবার সামনে আসে তবে সরাসরি ধাক্কা দিয়ে চলে যাবে। আমি ওর এই আদিক্ষেতা আর সহ্য করতে পারছি না। কাজ তুললে তো আরো ভালো, বাইরের শব্দ আসবে না। তুমি চিরকুটটা রেখে দাও, ওখানে লেখা আছে
তুমি কেন কাল রাতে আমার স্বপ্ন হানা দিলে? তুমি কি জানো অনন্যা, রাগলে তোমাকে আরো বেশি কিউট লাগে। মনে হয় একটা লাল টমেটো রেগে আগুন হয়ে আছে। স্টুপিড, তোমার এই ফালতু ফ্ল্যাট শোনার জন্য আমি বসে নেই। তুমি কি ভেবেছো আমি তোমার মতো ছেলেদের সাথে রিক্সায় ঘুরে কুলফি খাবো? আমার স্ট্যান্ডার্ড দেখো আর তোমার অবস্থা দেখো। আমার সাথে কথা বলার যোগ্যতাও তোমার নেই। নিজেকে কি মনে করো তুমি? আমি নিজেকে তোমার হবু বর মনে করি। এখন যোগ্যতা নেই, ঠিক আছে। একদিন এই যোগ্যতা আমি ঠিকই অর্জন করব। তখন দেখব তুমি তোমার এই BMW গাড়ি থেকে নেমে আমার হাত ধরো কিনা। আমি জাস্ট সময়ের অপেক্ষা করছি অনন্যা। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন দেখা বোকামি। যাও এখান থেকে, নিজের চেহারা আয়নায় দেখে এসো। কাল যেন আমার গাড়ির আশেপাশে তোমাকে আর না দেখি। যদি আবার ডিস্টার্ব করো তবে বাবার বডিগার্ড দিয়ে তোমাকে এমন মার খাওয়াবো যে নড়াচড়া করতে পারবে না। তোমার হাতের মার খেতেও আমি রাজি আছি। অন্তত তোমার ছোঁয়া তো পাবো। ঠিক আছে, আজ যাচ্ছি, কিন্তু চিরকুটটা তোমার সিটের উপর রেখে গেলাম। বাসায় গিয়ে নির্জনে পড়ে দেখো। তোমার এই পাথরের মতো হৃদয় একদিন গলবে অনন্যা। আমি গড়িয়েই ছাড়বো। নীরব কথাগুলো বলে একটা হাসি দিয়ে ভিড়ের মাঝে মিশে গেল। অনন্যার আগে চিরকুটটা দলা পাকিয়ে ফেলে দিতে গিয়েও থামলো। সে এক অদ্ভুত অস্বস্তিতে পড়ে গেল। কেন জানি তার ভেতরে একটা চাপা কৌতূহল কাজ করতে শুরু করলো। কি এক পাগল ছেলে জুটলো কপালে। এত অপমানের পরেও কি করে কেউ এভাবে হাসতে পারে? উফ, আমার ক্যারিয়ার আর ইমেজের 12টা বাজিয়ে ছাড়বে এই ছেলেটা। আমাকে অন্য কিছু ভাবতে হবে। গাড়ির জ্যাম কাটিয়ে চলতে শুরু করলো। অনন্যা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ভাবছিল, এই নীরবকে থামাতে হলে তাকে আরো বেশি কঠোর হতে হবে। কিন্তু নীরবের সেই আত্মবিশ্বাসী চাহনি অনন্যার মনে বারবার ধাক্কা দিচ্ছিল। কি শুরু করেছো নীরব? তুমি কি রাস্তার মাঝখানে এখন সিনক্রেট করবে? গাড়ি ছাড়ো বলছি, আমার লেট হচ্ছে। অনন্যা তার অফিসের সামনে গাড়ি থেকে নামা মাত্রই নীরব তার পথ আগলে দাঁড়ালো। নীরবের চোখে আজ অন্যরকম একটা জেদ। সে অনন্যার খুব কাছে কাছে গিয়ে দাঁড়ালো, এতটাই কাছে যে অনন্যা কিছুটা হকচকিয়ে দুপা পিছিয়ে গেল। অনেক তো হলো অনন্যা, আর কতদিন এই ইঁদুর বেড়াল খেলবে আমার সাথে? আমি তোমাকে বলেছি না যে আমি তোমাকে চাই? তুমি আমাকে এড়িয়ে যাওয়ার যত চেষ্টা করছো আমি তত বেশি তোমার কাছে আসব। এখন থেকে এটাই হবে। সাহস তো তোমার কম না। তুমি আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টা করছো। সরে দাঁড়াও নীরব, লিমিট ক্রস করো না। আমি চাইলে এই মুহূর্তে পুলিশ ডাকতে পারি। তোমার এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের জন্য তোমাকে জেলের ভাত খেতে হতে পারে। পুলিশের ভয় আমাকে দেখিও না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর ভালোবাসা আদায় করে নিতে আমি যে কোনো পর্যায়ে যেতে পারি। তুমি তোমার এই বড়লোক বাপের অহংকার নিয়ে বসে থাকো, কিন্তু মনে রেখো তোমার এই পাথরের মতো মনটা আমি ভেঙেই ছাড়বো। আমি তোমার এই দামি পারফিউমের গন্ধ না, তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই। কি বলছো এসব ফালতু কথা? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার আর আমার মধ্যে কোনোদিন কিছু হওয়া সম্ভব না। তোমার মতো নিচু মানসিকতার ছেলের সাথে আমি এক মুহূর্ত কথা বলতে চাই না। তুমি স্ট্রেস একজন অবসেসড সাইকো। সাইকো বলো আর যাই বলো, আমি তোমার কাছাকাছি থাকবই। তুমি সকালে অফিসে যাওয়ার সময় কার জন্য অপেক্ষা করো আমি জানি। তুমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে সাজো তখন কি একবারও আমার কথা মনে পড়ে না? আমি তোমাকে জোর করব না অনন্যা, কিন্তু আমি তোমাকে বাধ্য করব আমাকে ভালোবাসতে। আমার জেদ তোমার অহংকারের চেয়ে অনেক বড়। নীরব অনন্যার হাতটা শক্ত করে চেপে ধরল। অনন্যা অবাক হয়ে গেল নীরবের এমন আচরণে। সে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু নীরবের শক্তির কাছে সে পেরে উঠল না। নীরবের চোখে তখন এক অদ্ভুত আগুন। হাত ছাড়ো নীরব, লাগছে আমার তোমার এই অভদ্রতা। আমি আর এক সেকেন্ডও সহ্য করব না। সিকিউরিটি কোথায় তোমরা? দেখছো না এই ছেলেটা আমাকে হ্যারাস করছে? সিকিউরিটি ডেকে লাভ নেই, তারা আসার আগে আমি আমার কথা শেষ করব। তুমি আমাকে পাত্তা দাও না, কারণ আমি তোমার মতো বড়লোক নই, কিন্তু আমার সাহস তোমার কেনা বডিগার্ডদের চেয়েও বেশি। আজ আমি তোমাকে সরাসরি বলছি, তুমি যেখানেই যাও
যার সাথেই থাকো আমার ছায়া তোমার পিছু ছাড়বে না। আমি তোমাকে আমার করেই ছাড়বো, সেটা ভালোবেসে হোক আর জেদ দিয়ে হোক। তুমি নিজেকে কি মনে করো? আমার জীবনটা কি তোমার হাতের খেলনা? আমি তোমাকে ঘৃণা করি নীরব, চরম ঘৃণা করি। তোমার এই সাহসিকতা আসলে তোমার মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। তুমি আমার ইমেজের ক্ষতি করেছো, এটা কি বুঝতে পারছো? তোমার ইমেজের চেয়ে আমার ভালোবাসা অনেক বড়। তুমি যতবার ঘেন্না করবে আমি ততবার তোমার আরো কাছে আসব। তুমি যখন রাতে ঘুমানোর চেষ্টা করবে তখন তোমার কানে শুধু আমার এই কথাগুলোই বাজবে। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না যতক্ষণ না তুমি আমার হবে। এটাই নীরবের চ্যালেঞ্জ। তুমি একটা জঙ্গলি, একদম আনকালচার্ড একটা ছেলে। তোমার মতো ছেলের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। তোমার এই জেদ তোমাকে কোনো দিন আমার কাছে আনতে পারবে না, বরং আমাকে আরো দূরে সরিয়ে দেবে। হাতটা ছাড়ো এখন। হাত তো আমি ছেড়েই দেব, কিন্তু আমার নামটা তোমার মনে সারা জীবনের জন্য গেঁথে দিয়ে যাচ্ছি। আজ থেকে তুমি যেখানেই যাবে ভাববে নীরব আশেপাশে কোথাও আছে। আমি তোমাকে চোখে চোখে রাখবো। তোমার ওই বড়লোক অ্যাটিটিউড আমি খুব জলদি ধুলোয় মিশিয়ে দেব। এখন যাও, অফিসে গিয়ে কাজ করো। দেখি কতক্ষণ আমাকে ভুলে থাকতে পারো। নীরব ঝটকা দিয়ে অনন্যার হাত ছেড়ে দিল এবং পকেটে হাত দিয়ে পিঠ দর্পে ওখান থেকে হেঁটে চলে গেল। অনন্যা রাগে আর অপমানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাতটা লাল হয়ে গেছে নীরবের শক্ত গ্রিপে। সে বুঝতে পারছে এই নীরব আগের সেই নরম স্বভাবের ছেলেটা নয়, সে এখন অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। এই ছেলেটা তো আমাকে সত্যিই পাগল করে দিবে। এত বড় সাহস ওর, আমাকে ভয় দেখায়, আমাকে চ্যালেঞ্জ করে। আমি দেখবো কত দূর যেতে পারে। আমি অনন্যা রহমান, আমি ওকে ওর অওকাত বুঝিয়ে ছাড়বো। অনন্যা গটগট করে অফিসের ভেতর ঢুকে গেল ঠিকই, কিন্তু তার বুকের ভেতর এক অজানা কম্পন শুরু হলো। নীরবে সেই তীক্ষ্ণ চাহনি আর গলার স্বর যেন তার কানের কাছে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। সে কিছুতেই কাজে মন দিতে পারছিল না। এক গ্লাস পানি দাও তো। উফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। এই ছেলেটা কি মানুষ নাকি জানোয়ার? আমার কবজিটা একদম লাল করে দিয়েছে। ওর সাহস তো কম না। অনন্যা তার অফিসের এসি রুমে বসে হাঁপাচ্ছিল। ঠিক তখনই তার সেক্রেটারি একটা কাঠের বাক্স নিয়ে রুমে ঢুকলো। অনন্যা বিরক্তি নিয়ে বাক্সের ভেতরে জিনিসটা দেখতে পাথর হয়ে গেল। ভেতরে একজোড়া পুরনো জং ধরা নূপুর আর একটা চিরকুট রাখা। এই নূপুর, এটা ওর কাছে কেন? তার মানে কি 7 বছর আগে সেই রাতে ও পাহাড়ের নিচে লুকিয়েছিল? ও কি সব দেখে ফেলেছে? না, এটা হতে পারে না। ঘাবড়ে গেলে নাকি অনন্যা? মাত্র তো খেলা শুরু। আমি বলেছিলাম না তোমার এই বড়লোক বাপের আভিজাত্যের ভেতরে যে কত ময়লা লুকিয়ে আছে সেটা আমি একে একে টেনে বের করব। অনন্যা চমকে দরজার দিকে তাকালো, দেখলো নীরব দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে সে ভেতরে ঢুকে পড়েছে। নীরব ধীর পায়ে এগিয়ে এসে অনন্যার একদম কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে আজ এক অদ্ভুত জয়ী হওয়ার নেশা। তুমি আবার এখানে? তোমার সাহস তো দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে। এই নূপুর তুমি কোথায় পেলে? আর কেন আমাকে এইসব পাঠিয়ে ভয় দেখাচ্ছ? কি চাও তুমি আমার কাছে? নূপুর কোথায় পেলাম সেটা বড় কথা নয় অনন্যা। বড় কথা হলো ওই রাতে তুমি ওই পাহাড়ে কি করছিলে? কেন তুমি মাঝরাতে অতগুলো টাকা নিয়ে ওভাবে ছটফট করছিলে? কার সাথে দেখা করতে গিয়েছিলে তুমি? আমি তো সেই রাতের প্রতিটি সেকেন্ডের সাক্ষী। তুমি এসব কি আবোল-তাবোল বকছো? আমি কোনো পাহাড়ে যাইনি। তুমি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো। আমি এক্ষুনি পুলিশে ফোন দিচ্ছি। তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। ফোনটা হাতে নেওয়ার আগে একবার ভাবো অনন্যা, পুলিশ এলে কিন্তু আমি শুধু এই নূপুর দেখাবো না, আমি সেই ভিডিওটা দেখাবো যেখানে তুমি একজন লোককে নিজের হাতে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিচ্ছিলে। কি মনে পড়েছে কিছু? নাকি আমি পুলিশকে সাথে নিয়ে গিয়ে জায়গাটা দেখিয়ে দেব? একদম চুপ। এসব ফালতু কথা আর বলবে না। তুমি এসব কি আজে বাজে কথা সাজাচ্ছ? আমি কাউকে ধাক্কা দেইনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর তুমি কে? কেন আমার জীবনটা এভাবে তছনছ করছো? আমি তোমার সেই অতীত অনন্যা, যাকে তুমি দাফন করে আজ বড়লোক সেজে বসে আছো। আমি তোমার জীবন বিষিয়ে দিচ্ছি না,
আমি শুধু আমার পাওনাটা বুঝে নিতে এসেছি। তুমি আমাকে অবজ্ঞা করো, আমাকে নিচু জাতের ভাবো। এখন দেখো, তোমার এই দামি জীবনটা আমার একটা ইশারায় শেষ হয়ে যেতে পারে। তুমি কি টাকা চাও? বলো, কত টাকা দিলে তুমি এই শহর ছেড়ে চলে যাবে আর কোনোদিন ফিরে আসবে না? আমি তোমাকে 10 কোটি টাকা দেব। এখনই চেক লিখে দিচ্ছি। শুধু এই ভিডিও আর এই আপদ বিদায় করো আমার জীবন থেকে। টাকা দিয়ে নীরবকে কেনা যায় না অনন্যা। আমি তোমাকে আগেই বলেছি, আমি তোমাকে চাই। তোমার এই রূপ, তোমার এই অহংকার আর তোমার এই শরীর, সব কিছু আজ থেকে আমার শাসনের নিচে থাকবে। কাল রাতে আমি তোমার বাড়িতে আসবো ডিনারে। তোমার বাবাকে বলবে তার হবু জামাই আসছে। তুমি পাগল হয়ে গেছো। আমার বাবা তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তুমি আমাদের স্ট্যাটাস জানো না? তোমাকে দেখলে আমার বাবা বডিগার্ড দিয়ে পিটিয়ে আধমরা করবে। তুমি কাল আমাদের বাসায় আসার দুঃসাহস দেখিও না। দেখা যাক কে কাকে পুঁতে ফেলে। কাল রাত 8টা আমি আসবো। আর শোনো, শাড়ি পরে থাকবে, ব্ল্যাক কালার। তোমাকে ওই রঙে খুব রহস্যময় লাগে। আমি আসছি, তৈরি থেকো। পালানোর চেষ্টা করলে কিন্তু ভিডিওটা মেইল করে দেব তোমার বাবাকে। নীরব অনন্যার একদম কাছাকাছি গিয়ে তার কানে কাছে ফিসফিস করে কথাগুলো বলে বেরিয়ে গেল। অনন্যা ধপ করে চেয়ারে বসে পড়ল। তার দুশ্চিন্তা এখন তুঙ্গে। 7 বছর আগে সেই ভয়ঙ্কর সত্যটা নীরব কিভাবে জানলো, আর কেনই বা সে এসে এখন ফিরে এসেছে? ওকে ওকে আসলে নীরব নাকি অন্য কেউ? ওই ভিডিও যদি বাবার হাতে পড়ে তবে বাবা আমাকে ত্যায্য করবে। আমাকে কিছু একটা করতে হবে, নীরবকে আটকাতেই হবে। কিন্তু এই শয়তানটাকে সামলানোর রাস্তা কি? অনন্যা জানালার বাইরে তাকালো। তার মনে হলো সে এক বিশাল মাকড়সার জালে আটকে পড়েছে, যার কারিগর স্বয়ং নীরব। বাবা আজ রাতে আমার এক স্পেশাল ফ্রেন্ড ডিনারে আসবে। তুমি কিন্তু আগের মতো জেরা শুরু করবে না। ছেলেটা একটু জেদি, তবে আমার পরিচিত। অনন্যা তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে শেষবার দেখে নিলেও সে মনে মনে ভীষণ ঘাবড়ে আছে। কারণ নীরব আজ এই বাড়িতে পা রাখলে কি তুলকালাম করবে সে জানে না। ঠিক রাত 8টায় ডোরবেল বেজে উঠল। অনন্যা, তোমার বন্ধুর টাইমিং তো বেশ করা। যাও, দরজা খোলো। দেখি কার জন্য আমার মেয়ে আজ এত অস্থির হয়ে আছে। অনন্যা দরজা খুলতে দেখলো নীরব দাঁড়িয়ে আছে, পরনে দামি ব্লেজার, হাতে একগুচ্ছ নীল গোলাপ। তাকে দেখতে একদম রাজপুত্রের মতো লাগছে, কিন্তু চোখে সেই অ্যাগ্রেসিভ লুকটা এখনো আছে। শুভ সন্ধ্যা অনন্যা। ব্ল্যাক শাড়িতে তোমাকে একদম স্বর্গের পরীর মতো লাগছে। যদিও আমি জানি এই পরীর মনটা অনেক শক্ত, কিন্তু আজ আমি এই মনে জায়গা করে নিতেই এসেছি। নীরব, একদম ফালতু কথা বলবে না। ভেতরে আমার বাবা বসে আছে। তোমার এই অ্যাগ্রেসিভ স্বভাব বা পুরনো ঝগড়ার কথা তুলে যদি কোনো ঝামেলা করো তবে আমি তোমাকে ছাড়বো না। ভেতরে এসো। নীরব অনন্যাকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে ঢুকে গেল। খুব সাবলীলভাবে রহমান সাহেবের সামনে সোফায় বসল। রহমান সাহেব গম্ভীর মুখে নীরবকে দেখছিলেন। নীরব এক মুহূর্তের জন্য মাথা নিচু করল না। তুমিই তাহলে নীরব? অনন্যা বলল তোমার নাকি অনেক পুরনো বন্ধু, কিন্তু আমি তোমাকে আগে কখনো দেখিনি কেন? তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? আঙ্কেল পরিচয় আসলে সময় বলে দেয়। আমি আপনার মেয়ের খুব সাধারণ একজন ভক্ত হতে পারি, আবার খুব কাছের কেউ হতে পারি। সেটা নির্ভর করছে অনন্যা আমাকে কিভাবে পরিচয় করিয়ে দেয় তার উপর। 7 বছর আগে আমরা যখন প্রথম দেখা করেছিলাম তখন অনন্যা জানতো আমি ওর জন্য কি করতে পারি। নীরব, তুমি কি শুরু করেছো এসব? বাবা ও আসলে একটু রসিক মানুষ তো, তাই বাড়িয়ে বলছে। চলো আমরা ডাইনিং টেবিলে যাই। আজ তোমার প্রিয় সব রান্না হয়েছে নীরব। দাঁড়াও অনন্যা। নীরব, তুমি একটা ঋণের কথা বলছিলে সেদিন অফিসে। আমার মেয়ে তোমার কাছে কিসের ঋণ নিয়েছে? আমি রহমান সাহেব। আমার মেয়ে কারো কাছে ঋণী থাকবে এটা আমি সহ্য করব না। কত টাকা লাগবে তোমার? আঙ্কেল, টাকা দিয়ে সব মেটানো যায় না। আপনার মেয়ে আমার থেকে একটা কথা নিয়েছিল যে ও আমাকে কোনোদিন দূরে সরিয়ে দেবে না। ও কথা দিয়েছিল যে ওর আভিজাত্য বা বাবার টাকা আমাদের মাঝে কোনোদিন দেওয়াল হবে না। কিন্তু অনন্যা এখন শুধু সেই দেয়ালটাই তুলে রেখেছে। আমি তো সেই দেওয়াল ভাঙতে এসেছি। তুমি কেন ভুল বুঝছো নীরব? আমি তোমাকে দূরে সরিয়ে দেইনি, কিন্তু আমাদের জীবনযাপন আলাদা। তুমি কেন বুঝতে চাইছো না যে আমাদের স্ট্যাটাস এক না? বাবা ও যা বলছে সব আবেগ দিয়ে বলছে, ওর কথায় কান দিও না।
আবেগ না অনন্যা, এটা অধিকার। এই দেখো আঙ্কেল, এই আংটিটা অনন্যা 7 বছর আগে আমাকে পরিয়ে দিয়েছিল। বলেছিল এটা আমাদের বন্ধুত্বের নয়, বরং একটা না বলা ভালোবাসার সাক্ষী। আজ কেন ও এটা দেখেও না চেনার ভান করছে? কি অনন্যা, আংটিটা কি আজ আবার পরিয়ে দেব? সবার সামনে স্বীকার করবে আমাদের সেই রাতের অঙ্গীকার? নীরব পকেট থেকে একটা পুরনো রূপার আংটি বের করে টেবিলের উপর রাখলো। অনন্যা আংটিটা দেখা মাত্রই চমকে উঠল। রহমান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে আংটিটার দিকে তাকালেন। অনন্যা, এসব কি শুনছি? তুমি এই ছেলেকে আংটি পরিয়েছিলে? আমার অগোচরে এত কিছু ঘটে গেছে। নীরব, তুমি কি আমার মেয়েকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? মনে রেখো, আমি তোমাকে চাইলে এই শহর থেকে গায়েব করে দিতে পারি। গায়েব করা এত সহজ নয় আঙ্কেল। আমি হারিয়ে যাওয়ার পাত্র নই। আমি অনন্যাকে ভালোবাসি এবং সেটা আমি আদায় করে নেব। কাল সকাল 9টায় অনন্যা আমার সাথে আমার বাইকে করে অফিসে যাবে। কোনো দামি গাড়ি বা বডিগার্ড থাকবে না। যদি ও না আসে তবে আপনার মেয়ের সেই গোপন ডায়েরির কথা আমি সবাইকে জানিয়ে দেব। তুমি অনেক বাড়াবাড়ি করছো। বাবার সামনে আমাকে তুমি ছোট করছো। তুমি কি চাও আমি তোমার সাথে ওই ভাঙা বাইকে করে অফিসে গিয়ে আমার মান সম্মান ডুবাই? তুমি আমাকে বাধ্য করতে পারো না। বাধ্য আমি করছি না অনন্যা, তোমার মন তোমাকে বাধ্য করবে। তুমি বড়লোকের মেয়ে হতে পারো, কিন্তু তোমার মনের চাবিকাঠি তো আমার কাছে। কাল সকাল 9টা অনন্যা, আমি গেটের বাইরে থাকবো। শুভরাত্রি আঙ্কেল, ডিনারটা আজ তোলা থাকলো। নীরব টেবিল থেকে একটা নীলগোলাপ অনন্যার হাতে ধরিয়ে দিয়ে হাসি মুখে বেরিয়ে গেল। অনন্যা ডাইনিং টেবিলে ধপ করে বসে পড়ল। তার চোখে জল, কিন্তু মনে এক অদ্ভুত শিহরণ। সে বুঝতে পারছে নীরব তাকে ছাড়বে না। নীরব, তুমি এই সাত সকালে আমার শোবার ঘরে বারান্দায় কি করছো? তুমি ভেতরে ঢোকার সাহস পেলে কোত্থেকে? সিকিউরিটিরা কি সব মরে গেছে নাকি? অনন্যা মাত্র ঘুম থেকে উঠে বারান্দায় এসেছে আর দেখলো নীরব সেখানে আরাম করে একটা চেয়ারে বসে আছে। তার চোখে আজ এক ভয়ঙ্কর জেদ আর মুখে সেই বাঁকা হাসি। অনন্যা রাগে কাঁপছে, কিন্তু জোরে চিৎকার করতে পারছে না, কারণ পাশের রুমে তার বাবা ঘুমোচ্ছেন। চিৎকার করে কোনো লাভ নেই অনন্যা, তোমার সিকিউরিটিরা এখন অঘরে ঘুমাচ্ছে। আমি এখানে এসেছি আমাদের সব হিসেব চুকিয়ে দিতে। অনেক তো ন্যাকামি করলে, এবার সরাসরি কাজের কথায় আসি। আজ আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। তুমি একটা জঘন্য লোক নীরব। আমার ঘরে ঢোকার সাহস কোত্থেকে পাও তুমি? আমি চাইলে এক্ষুনি পুলিশে ফোন দিয়ে তোমাকে জেল খাটাতে পারি। কি চাও তুমি আমার কাছে? টাকা? স্ট্যাটাস? কত টাকা দিলে তুমি বিদায় হবে? আমার টাকা লাগবে না অনন্যা, আমি শুধু তোমাকে চাই। আর সেই চাওয়াটা আজই পূর্ণ হবে। এই ক্যামেরাটা দেখছো? এখানে এমন কিছু ভিডিও আছে যা দেখলে তোমার বাবার সম্মান 1 সেকেন্ডে ধুলোয় মিশে যাবে। আমি চাইলেই ওটা ভাইরাল করে দিতে পারি। তুমি আবার ব্ল্যাকমেল করছো? কি আছে ওই ভিডিওতে? 7 বছর আগের সেই রাতের কথা তো আমি আগেই বলেছি, ওটা একটা ভুল ছিল। তুমি কি ওটা নিয়ে সারা জীবন আমাকে নাচাবে? শুধু 7 বছর আগের কথা নয় অনন্যা, এই ভিডিওতে তোমার বর্তমানের অনেক গোপন সত্যি আছে। লোকে জানবে রহমান সাহেবের দাপুটে মেয়ে অনন্যা আসলে তলে তলে কি করে। এখন আমার কথা মন দিয়ে শোনো। আজ ঠিক 10টার মধ্যে তুমি আর আমি কাজী অফিসে যাব। আমরা বিয়ে করব। কোনো অনুষ্ঠান হবে না, শুধু তুমি আর আমি। তুমি এটা করতে পারো না নীরব। আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার একটা সম্মান আছে, আমার বাবার একটা স্বপ্ন আছে। তুমি কেন আমার জীবনটা এভাবে ধ্বংস করছো? আমি তোমার পায়ে ধরছি, প্লিজ চলে যাও। ধ্বংস করছি না অনন্যা, উদ্ধার করছি। তুমি এই টাকার পাহাড়ে বসে থেকে আসলে একটা রোবট হয়ে গেছো। আমি তোমাকে আবার মানুষ বানাবো। তুমি যদি আজ আমাকে বিয়ে না করো তবে 11টা বাজার আগেই ভিডিওটা তোমার বাবার কাছে পৌঁছে যাবে। এখন বলো, বাবার সম্মান বাঁচাবে নাকি আমার সাথে যাবে? তুমি একটা জানোয়ার নীরব। তুমি ভালোবাসার নামে আমাকে জিম্মি করছো। আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু বাবার জন্য আমাকে এটা করতে হবে। আমি যাব তোমার সাথে, কিন্তু মনে রেখো আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। ক্ষমা আমি চাইও না অনন্যা, আমি শুধু অধিকার চাই। চলো রেডি হয়ে নাও,
10 মিনিটের মধ্যে নিচে আসবে। আমি তোমার ওই দামি BMW গাড়িতে নয়, আমার বাইকেই তোমাকে নিয়ে যাব। এটাই হবে তোমার প্রথম শিক্ষা। অনন্যা কাঁপা কাঁপা হাতে আলমারি থেকে একটা সাধারণ শাড়ি বের করলো। সে বুঝতে পারছে নীরবের পরিকল্পনা অনেক গভীর। সে চোখে জল মুছে তৈরি হয়ে নিচে নামলো। গেটের সামনে নীরব বাইক নিয়ে গম্ভীর মুখে অপেক্ষা করছে। অনন্যা কোনো কথা না বলে নীরবের পেছনে গিয়ে বসলো। শক্ত করে ধরো অনন্যা, আজ থেকে তোমার এই দামি লাইফস্টাইল শেষ। এখন থেকে তুমি শুধু আমার। তোমার বাবার রাজত্ব আজ থেকে আমার ইশারায় চলবে। নীরব বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে কাজী অফিসের দিকে রওনা দিল। অনন্যা নীরবের পিঠ শক্ত করে ধরে আছে। তার মনে এক অদ্ভুত ভয় আর ঘৃণা কাজ করছে। কাজী অফিসে পৌঁছে নীরব খুব অ্যাগ্রেসিভভাবে কাজীকে ডাকলো এবং অনন্যাকে বাধ্য করলো কাবিননামায় সই করতে। আমি সই করছি ঠিকই, কিন্তু তুমি জেনে রেখো নীরব, তুমি আমার শরীরটা পাচ্ছ, কিন্তু মনটা কোনোদিন পাবে না। আমি সারা জীবন তোমাকে ঘৃণা করে যাব। তুমি আমার সাথে যে প্রতারণা করলে তার বিচার হবেই। দেখা যাবে অনন্যা। সাইন করা হয়ে গেলে চলো, এখন আমরা সোজা তোমার বাবার কাছে যাব। ওনাকে আমাদের বিয়ের খবরটা দিতে হবে তো, তাই না? ওনার হবু জামাই তো এখন ওনার ঘরের ছেলে হয়ে গেছে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর নীরব অনন্যার হাত শক্ত করে ধরে আবার বাইকে তুলল। তারা যখন অনন্যার বাড়িতে ফিরে এলো তখন রহমান সাহেব ড্রয়িং রুমে বসে টেনশনে পায়চারি করছিলেন। মেয়েকে এক সাধারণ ছেলের সাথে এভাবে বাড়িতে ঢুকতে দেখে উনি রাগে ফেটে পড়লেন। অনন্যা, তুমি এই ছেলের সাথে কোথায় গিয়েছিলে? আর তোমার পরনে এরকম সাধারণ কাপড় কেন? নীরব, তুমি আমার মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করছো। আমি এখনই পুলিশকে কল করছি। আমার বাড়ি থেকে বের হও। পুলিশ ডেকে লাভ নেই আঙ্কেল, আপনার মেয়ে এখন আমার বিবাহিত স্ত্রী। এই দেখুন বিয়ের কাবিননামা। অনন্যা নিজেই আমাকে বিয়ে করতে চেয়েছে। কি অনন্যা, কথা বলো। তোমার বাবাকে বলো যে তুমি এখন আমার। তুমি এখন অনন্যা রহমান নও, তুমি এখন অনন্যা নীরব। বাবা, আমি নীরবকে বিয়ে করেছি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ও যা বলছে সব সত্যি। তুমি আমাকে মাফ করে দিও বাবা, আমি তোমার সম্মান বাঁচাতে চেয়েছি। কি বললে? তুমি এই ছেলের সাথে বিয়ে করলে আমার অনুমতি ছাড়া? আমার সব সম্মান তুমি শেষ করে দিলে অনন্যা। আমি তোমাকে ত্যায্য করব। এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও তোমরা। দাঁড়াও আঙ্কেল, বের করার মালিক আপনি নন। আজ থেকে এই বাড়ির অর্ধেক অংশ আমার। অনন্যা আমাকে ভালোবেসে তার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। আপনি এখন চাইলে আমাদের সাথে থাকতে পারেন, নয়তো অন্য কোথাও যেতে পারেন। অনন্যা বিস্ময়ে নীরবের দিকে তাকালো। সে তো কোনো সম্পত্তিতে সাইন করেনি, তবে কি নীরব নকল সই করেছে? অনন্যা বুঝতে পারলো সে এক ভয়ঙ্কর প্রতারকের জালে ফেঁসে গেছে। নীরব অনন্যাকে পাজাকোল করে তুলে নিয়ে সিঁড়িতে উপরে উঠতে শুরু করলো। তুমি এসব কি করছো নীরব? নামাও আমাকে। তুমি আমার বাবার সাথে এমন করতে পারো না। তুমি বড় বড় জালিয়াতি করছো। আমাকে নিচে নামাও বলছি। আজ থেকে আমি তোমার রাজা অনন্যা। তোমার এই বড়লোক অ্যাটিটিউড আমি এক রাতেই শেষ করে দেব। এখন শুধু আমাদের রাত শুরু হবে। তোমাকে তোমার বাসর ঘরে নিয়ে যাই, সেখানে আরো অনেক রহস্য তোমার জন্য অপেক্ষা করছে। নীরব অনন্যাকে ঘরে নিয়ে ভেতরে ঢুকে লাথি দিয়ে দরজা বন্ধ করে দিল। অনন্যা দরজার সাথে লেপটে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে, আর নীরব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নীরবের চোখে এখন এক কুটিল বিজয়ের নেশা। অনন্যা কি পারবে এই অ্যাগ্রেসিভ প্রেমিকের হাত থেকে নিজেকে বাঁচাতে? দরজা খোলো নীরব, বলছি দরজা খোলো। তুমি আমার সাথে এভাবে অভদ্রতা করতে পারো না। তুমি কি ভেবেছো আমাকে একটা ঘরে আটকে রেখে তুমি যা খুশি তাই করবে? আমার বাবা তোমাকে পুলিশে দেবে। নীরব অনন্যাকে পাচাকোলা করে ভেতরে নিয়ে এসে সজোরে দরজা আটকে দিল। সে অনন্যার কোনো কথাই কানে তুলছে না। তার চোখে আজ এক অদ্ভুত নেশা আর জেদ। অনন্যা ছটফট করছে, কিন্তু নীরবের শক্তিশালী হাতের বাঁধন থেকে সে মুক্তি পাচ্ছে না। নীরব অনন্যাকে বিছানায় একরকম ছুঁড়ে ফেলে দিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। চিৎকার করে শক্তি নষ্ট করো না অনন্যা। এই ঘর এখন আমার রাজ্য, আর তোমার ওই পুলিশ বাবা এখন নিজেই নিজের মান সম্মান বাঁচাতে ব্যস্ত। আমি তোমাকে বিয়ে করেছি কোনো দয়া করতে নয়। আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে এটা বোঝাতে যে নীরব যা চায়
তা সে ছিনিয়ে নিতে জানে। তুমি একটা পশুর চেয়েও অধম। ভালোবাসার নাটক করে তুমি আমাকে ব্ল্যাকমেল করলে, আমার বাবার সম্পত্তি হাতানোর চেষ্টা করলে। তোমার মনে হয় আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কোনোদিন না। আমি তোমাকে ঘৃণা করি নীরব, ঘৃণা করি। ঘৃণাই করো। ভালোবাসা দেওয়ার যোগ্যতা কি তোমার আছে? তুমি তো অহংকারের চাদরে মুখ ঢেকে রাখা একটা পুতুল। আজ রাতে তোমার ওই আভিজাত্যের চাদরটা আমি ছিঁড়ে ফেলবো। তুমি বলেছিলে না আমি তোমার শরীরের কাছে আসতে পারবো, কিন্তু মন পাবো না। এখন দেখো, তোমার শরীরের প্রতিটি ভাঁজ আজ আমার ইশারায় কথা বলবে। নীরব ধীরে ধীরে তার গায়ের ব্লেজারটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল। অনন্যা ভয়ে বিছানার এক কোণে গুটিয়ে গেল। তার বুক ধকধক করছে। সে এর আগে নীরবকে এই রূপে কোনোদিন দেখেনি। নীরব অনন্যার খুব কাছাকাছি গিয়ে তার চুলগুলো মুঠো করে ধরল। আহ, লাগছে আমার। ছাড়ো আমাকে। তুমি কি চাও বলো তো? আমি তো সাইন করে দিয়েছি সব কাগজে। এখন আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে এই নরকে থাকতে পারবো না। নরক? এটা তো কেবল শুরু অনন্যা। তুমি আমার ভাইকেও তো এভাবেই নরকে পাঠিয়েছিলে 7 বছর আগের সেই রাতে, যখন পাহাড়ের ওপর থেকে তুমি ওকে ধাক্কা দিয়েছিলে। তখন ও কতবার তোমার পা ধরেছিল মনে আছে? তুমি তো টাকার গরমে অন্ধ ছিলে। আজ সেই ভাইয়ের রক্ত আমার শরীরে কথা বলছে। তোমার ভাই? তার মানে ওই লোকটা তোমার ভাই ছিল? আমি জানতাম না নীরব, বিশ্বাস করো আমি জানতাম না ও তোমার ভাই। ও আমাকে হ্যারাস করছিল, তাই আমি নিজেকে বাঁচাতে গিয়ে ওকে ধাক্কা দিয়েছিলাম। ওটা খুনের উদ্দেশ্যে ছিল না। নিজেকে বাঁচাতে গিয়ে নাকি নিজের আভিজাত্য বাঁচাতে গিয়ে? ও তোমাকে ভালোবেসেছিল, এটাই কি ওর অপরাধ ছিল? আজ দেখো, সেই ভাইয়ের বদলা নিতে আমি তোমার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলছি। তোমাকে বিয়ে করা ছিল আমার প্ল্যান। এখন এই সারা রাত আমি তোমাকে বোঝাবো যে একজনের বুক ছিঁড়ে রক্ত বের করলে কেমন লাগে। তুমি আমাকে মেরে ফেলতে চাও? মারো আমাকে, কিন্তু প্লিজ আমার বাবার ক্ষতি করো না। ওনার কোনো দোষ নেই। আমি যা করেছি তার শাস্তি আমাকে দাও, কিন্তু আমাকে এভাবে ছোট করো না নীরব। তোমাকে মারলে তো সব শেষ হয়ে গেল। আমি তোমাকে মারবো না, আমি তোমাকে তিলে তিলে পোড়াবো। আজ থেকে তুমি এই বড়লোক বাবার মেয়ে নও। তুমি আজ থেকে আমার ঘরের দাসী। তোমার প্রতিটি নিঃশ্বাস এখন থেকে আমার অনুমতিতে চলবে। তোমার এই সুন্দর মুখটা দেখে আজ আমি প্রতিশোধের স্বাদ নেব। নীরব অনন্যার একদম মুখোমুখি হয়ে তার গলার উপর হাত রাখলো। অনন্যা ভয়ে চোখ বন্ধ করে ফেল। নীরবের তপ্ত নিঃশ্বাস অনন্যার গালে আশ্রে পড়ছে। অনন্যা বুঝতে পারছে না নীরব কি সত্যি প্রতিশোধ নেবে নাকি আবেগের বশে ভুল কিছু করবে। নীরব হঠাৎ অনন্যার শাড়ির আঁচলটা টেনে ধরল। নীরব, না প্লিজ, এমন কিছু করো না। আমি তোমার পায়ে ধরছি। তুমি তো আমাকে ভালোবাসতে, তবে কেন এমন করছো? ভালোবাসা কি কোনোদিন প্রতিশোধ হতে পারে? ভালোবাসা অনেক আগেই মরে গেছে অনন্যা। এখন শুধু জেদ বাকি আছে। তুমি চেয়েছিলে না আমি তোমার যোগ্য হই? এই দেখো, আজ আমি তোমার চেয়েও বেশি শক্তিশালী। তোমার বাবার সব ক্ষমতা আজ আমার পায়ে। এখন বলো কে বড়, তোমার এই অহংকার নাকি আমার এই জেদ? তুমিই বড় নীরব। আমি হার মেনেছি, আমি সব স্বীকার করছি। তুমি যা বলবে আমি তাই করব। শুধু আমাকে এভাবে অপমান করো না। আমি তোমার স্ত্রী। এই সম্পর্কটার অন্তত একটু সম্মান দাও। স্ত্রী? কাবিন নামায় সই করলেই স্ত্রী হওয়া যায় না। তোমাকে আমার মনের রানী হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। আজ সারা রাত আমি তোমাকে আমার শাসনের নিচে রাখবো। কোনো কথা হবে না, শুধু নীরবতা থাকবে। আর থাকবে তোমার কান্নার শব্দ, যা শুনে আমার বুক শান্ত হবে। নীরব হঠাৎ অনন্যাকে পাজা কোলা করে আবার তুলে নিল। সে অনন্যাকে নিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। বাইরে বৃষ্টি বাড়ছে। নীরব অনন্যাকে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে দিল। অনন্যা ভিজছে আর শীতে কাঁপছে। কাঁপছো কেন? 7 বছর আগে আমার ভাইটাও এইভাবেই বৃষ্টির রাতে পাহাড়ের নিচে পড়ে কাঁপছিল। আজ তুমি অনুভব করো সেই কষ্ট। কাল সকাল পর্যন্ত তুমি এভাবেই দাঁড়িয়ে থাকবে। যদি এক কদম নড়ো তবে তোমার বাবার ওই ভিডিওটা আমি ইন্টারনেটে লাইভ করে দেব। তুমি সত্যি একটা পাগল। তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ। আমি মরে যাব নীরব। আমার শরীর এটা সহ্য করতে পারবে না।
প্লিজ আমাকে ভেতরে নিয়ে চলো। মরবে না তুমি। পাপীদের মৃত্যু এত সহজে হয় না। দাঁড়িয়ে থাকো এখানে, আমি ভেতরে বসে তোমার কষ্ট দেখব। এটাই হবে আমার বাসর রাতের উপহার। নীরব বারান্দার দরজাটা বাইরে থেকে আটকে দিল। অনন্যা বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে অঝরে কাঁদছে। তার শরীরে দামি শাড়িটা ভিজে লেপটে গেছে। সে বুঝতে পারছে নীরব তাকে ধ্বংস করতে এসেছে। নীরব, আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, পা দুটো অবশ হয়ে আসছে, দোহাই তোমার দরজাটা খোলো। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। অনন্যা বারান্দার এক কোণে কুচিশুটি মেরে বসে আছে। ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গেছে, শরীর কাঁপছে থরথর করে। জানালার কাছের ওপাশ থেকে নীরব তাকিয়ে দেখছিল অনন্যার এই দশা। তার চোখে মুখে যে কঠোরতা ছিল তা ধীরে ধীরে মিলান হয়ে আসছে। কেন আমার এত কষ্ট হচ্ছে? আমি তো চেয়েছিলাম ওকে এভাবেই কষ্ট দিতে। ও কাঁদলে তো আমার হাসার কথা, কিন্তু ওর এই অসহায় মুখটা দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে কেন? না, আমি দুর্বল হতে পারি না। নীরব রাগে নিজের হাত দিয়ে দেওয়ালে একটা ঘুষি মারল, কিন্তু অনন্যার গোঙ্গানির শব্দ শুনে সে আর স্থির থাকতে পারল না। দ্রুত বারান্দার দরজা খুলে সে বাইরে বেরিয়ে গেল। অনন্যা তখন প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় মেঝেতে পড়েছিল। তুমি এসেছো, আমাকে কি মেরে ফেলবে? মেরে ফেলো, এই নরক যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। চুপ করো, একদম একটা কথা বলবে না। তোমাকে মরতে দেওয়ার জন্য আমি বিয়ে করিনি। নীরব এক ঝটকায় অনন্যাকে পাজা কোলা করে তুলে নিল। অনন্যার ভেজা শরীর নীরবের বুকের সাথে লেপ্টে আছে। অনন্যা অবাক হয়ে দেখলো যে নীরব একটু আগে তাকে বৃষ্টির মধ্যে ফেলে রেখেছিল। সে নীরবের চোখ এখন জলে ভেজা। নীরব অনন্যাকে বিছানায় শুয়ে দিয়ে দ্রুত আলমারি থেকে একটা শুকনো তোয়ালে বের করলো। তুমি কি পাগল নীরব? এই তুমি আমাকে বৃষ্টির মধ্যে দাঁড় করালে, আবার এখন তুমি আমাকে কোলে তুলে নিলে। তুমি আসলে কি চাও? তোমার ভেতরে কি কোনো মানুষ আছে? আমি বলেছি না চুপ থাকতে? এখন যদি একটা কথা বলো তবে আবার বাইরে ফেলে দিয়া। নীরব খুব যত্ন করে অনন্যার ভেজা চুলগুলো মুছিয়ে দিতে লাগলো। তার হাত দুটো কাঁপছিল। সে ডয়ের থেকে একটা শুকনো কাপড় বের করে অনন্যার দিকে এগিয়ে দিল। অনন্যা অবাক হয়ে নীরবের চোখের দিকে তাকিয়ে আছে। নীরবের চোখে এখন আর সেই হিংস্রতা নেই, বরং সেখানে এক গভীর মায়া আর অপরাধ বোধ খেলা করছে। তোমার চোখে জল কেন নীরব? তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে। আমি কষ্ট পাচ্ছি দেখে তো তোমার খুশি হওয়ার কথা। কেন তুমি আমাকে যত্ন করছো? কেন আমাকে আবার বিছানায় নিয়ে এলে? কারণ আমি একটা জানোয়ার হতে চেয়েও হতে পারছি না। তোমাকে ঘৃণা করা আমার অধিকার, কিন্তু তোমার কষ্ট সহ্য করা আমার সাধ্যের বাইরে। নিজেকে অনেক শক্ত করতে চেয়েছিলাম অনন্যা, কিন্তু তোমার এক ফোঁটা চোখের জল আমার 7 বছরের জেদকে 1 সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। নীরব অনন্যার পায়ের কাছে বসে নিজের গরম হাত দিয়ে অনন্যার বরফ হয়ে যাওয়া পা দুটো ঘষতে শুরু করলো। শরীরে রক্ত চলাচল স্বাভাবিক হয়। অনন্যা পুরো থমকে গেল। সে ভাবতে পারেনি এই অ্যাগ্রেসিভ ছেলেটা এতটা নরম হতে পারে। নীরব, তুমি কি সত্যি আমার ভাইকে ঘৃণা করো, নাকি তুমি আমাকে ভালোবেসেও ঘৃণা করার নাটক করছো? তোমার এই যত্ন দেখে আমার সব গুলিয়ে যাচ্ছে। একবার মনে হয় তুমি আমার শত্রু, আবার মনে হয় তুমিই আমার সব। ওসব কথা এখন থাক। আমি কিচেন থেকে গরম দুধ নিয়ে আসছি, ওটা খেয়ে তুমি ঘুমিয়ে পড়বে। আর মনে রেখো অনন্যা, আমি তোমাকে ছাড়বো না, কিন্তু তোমাকে মরতেও দেব না। এই সাজাটা তোমার একার নয়, এটা আমারও। নীরব ঘর থেকে বেরিয়ে গেল। অনন্যা বিছানায় শুয়ে স্লিংয়ের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না নীরবের আসল রূপ কোনটা। যে ছেলেটা কিছুক্ষণ আগে পশুর মতো আচরণ করছিল, সেই এখন মায়ের মতো যত্ন করছে। অনন্যার মনে হচ্ছে নীরব নিজের সাথে যুদ্ধ করছে। তুমি সত্যি একটা পাগল নীরব। এই আগুনে তুমি আমাকে পোড়াতে চাও, সেই আগুনে তুমি নিজেও পড়ছো। আমি জানি না কাল সকালে আমাদের এই সম্পর্কের মোড় কোন দিকে যাবে, কিন্তু আজকের এই যত্ন আমি সারা জীবন মনে রাখবো। কিছুক্ষণ পর নীরব গরম দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকলো। সে নিজের হাতে অনন্যাকে দুধটা খাইয়ে দিল। অনন্যা এক দৃষ্টিতে নীরবের মুখের দিকে তাকিয়ে রইল। নীরবের কপালে চিন্তার ভাঁজ। অনন্যা হঠাৎ নীরবের হাতটা শক্ত করে ধরলো। আমাকে ছেড়ে যাবে না তো নীরব? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। তুমি আমাকে যতই শাস্তি দাও, দোহাই তোমার, আমাকে একা করে দিও না। তোমাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা থাকলে তো 7 বছর আগেই চলে যেতাম অনন্যা। ঘুমিয়ে পড়ো এখন। কাল
অনেক কাজ বাকি আছে। তোমার বাবাকে বোঝাতে হবে যে আমি তোমার শত্রু নই, আমি তোমার রক্ষক। নীরব অনন্যার মাথায় হাত রেখে আলতো করে চুলে বিলি কেটে দিতে লাগলো। অনন্যা নীরবের হাতের স্পর্শে ধীরে ধীরে ঘুমিয়ে সে তলিয়ে গেল। নীরব সারা রাত অনন্যার পাশে বসে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য ঘুম এলো না। সকাল হয়ে গেছে। নীরব, আমি কি সারা রাত তোমার বুকেই মাথা দিয়ে ঘুমিয়েছিলাম? তুমি কি একটু ঘুমাওনি? তোমার চোখ তো লাল হয়ে আছে। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকেছে। অনন্যা চোখ মেলে দেখলো সে নীরবের খুব কাছে শুয়ে আছে। নীরবের এক হাত এখনো অনন্যার মাথায় রাখা। নীরব গভীর চোখে অনন্যার দিকে তাকিয়ে আছে। রাতে সে অনন্যার যে যত্ন নিয়েছিল, সকাল হতে সেই চোখে আবার রাগের মতো জেদ ফিরে এসেছে। শরীরের তাপমাত্রা এখন ঠিক আছে তো অনন্যা? কাল রাতের যত্ন দেখে আবার ভেবো না যে আমি সব ভুলে গেছি। ওটা কেবল তোমার প্রতি আমার মায়া ছিল। এখন ওঠো, ফ্রেশ হয়ে নাও। তোমার বাবার সাথে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। তুমি আবার কেন শুরু করেছো নীরব? রাতে যখন আমাকে কপালে হাত দিয়ে জলপট্টি দিচ্ছিলে, তখন তো মনে হয়েছিল তুমি আমায় বড্ড ভালোবাসো। এখন আবার এই রুক্ষতা কেন? তুমি কেন নিজেকে এভাবে বদলে ফেলো বারবার? নিজেকে বদলাতে আমি বাধ্য হয়েছি অনন্যা। তুমি শুধু এটুকু জানো যে আমি যা করছি তার পেছনে অনেক বড় একটা কারণ আছে। যাও, ফ্রেশ হয়ে নাও। আজ আমরা তোমার বাবার সেই পুরনো ডায়েরিটা খুলব। আজ অনেক সত্যি সামনে আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না। অনন্যা বেশ বিরক্ত আর অবাক হয়ে বাথরুমে চলে গেল। সে বুঝতে পারছে না নীরব কেন বারবার তার বাবার পুরনো ডায়েরি বা অতীতের কথা তুলছে। অনন্যা বেরিয়ে এসে দেখলো নীরব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে একটা ছোট্ট রূপার লকেট দেখছে। অনন্যা লকেটটা দেখা মাত্রই আর্তনাদ করে উঠল। এই লকেটটা তোমার কাছে কি করে এলো নীরব? এটা তো আমার মা আমাকে ছোটবেলায় দিয়েছিল। ওটা তো হারিয়ে গেছিল 7 বছর আগে। তুমি কি সত্যি আমার জীবনের সব খবর আগে থেকেই রাখো? শুধু খবর রাখি না অনন্যা, আমি তোমার ছায়ার চেয়েও বেশি তোমার কাছাকাছি ছিলাম। এই লকেটটা হারিয়ে যায়নি, ওটা তোমার বাবা আমার পরিবার থেকে কেড়ে নিয়েছিলেন। এই লকেটের ভেতর তোমার বাবার এক ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে। চলো আজ নিচে যাই, সবার সামনেই এই রহস্যের সমাধান হবে। তুমি আমার বাবাকে নিয়ে যা খুশি তাই বলছো নীরব। আমার বাবা একজন সৎ মানুষ। তুমি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে ছোট করছো। আমি এটা সহ্য করব না। এই লকেট আমার মায়ের স্মৃতি। এটা আমাকে ফিরিয়ে দাও। ফেরত দেওয়ার জন্যই তো ফিরে এসেছি অনন্যা। চলো ড্রয়িং রুমে যাই। আজ তুমি জানবে তোমার এই বিলাসিতা আর রাজপ্রাসাদ আসলে কত মানুষের চোখের জলের উপর দাঁড়িয়ে আছে। আজ তুমি তোমার বাবার আসল রূপ দেখবে। নীরব অনন্যার হাত শক্ত করে ধরে নিচে নিয়ে এলো। ড্রয়িং রুমে রহমান সাহেব খুব চিন্তিত মুখে বসে চা খাচ্ছিলেন। অনন্যা আর নীরবকে একসাথে হাত ধরে নিচে নামতে দেখে উনি সোজা হয়ে বসলেন। নীরবের হাতের লকেটটা দেখে রহমান সাহেবের হাতের কাপটা থরথর করে কাঁপতে শুরু করলো। নীরব, ওই লকেটটা তুমি কোথায় পেলে? ওটা তো অনেক আগে হারিয়ে গিয়েছিল। অনন্যা, এই ছেলেটাকে এখনই আমার চোখের সামনে থেকে সরাও। ও আমাদের শান্তি কেড়ে নিতে এসেছে। হারিয়ে গিয়েছিল নাকি আপনি নিজে ওটা হাত সাফাই করেছিলেন আঙ্কেল? অনন্যাকে তো বলেছেন এটা ওর মায়ের স্মৃতি, কিন্তু আপনি কি অনন্যাকে বলেছেন এই লকেটটা আসলে আমার মায়ের ছিল? অনন্যা, তোমার বাবা আসলে 7 বছর আগে এক ব্যবসায়িক শত্রুতায় আমার পরিবারকে পথে বসিয়ে দিয়েছিলেন, আর আমি সেই দিন থেকে বেঁচে আছি শুধু এর বিচার পাওয়ার জন্য। বাবা, নীরব কি সত্যি বলছে? তুমি তো আমাকে বলেছিলে 7 বছর আগে তুমি শুধু আমাদের পুরনো বাড়িটা বিক্রি করে এই শহরে এসেছো। নীরব কেন বলছে তুমি ওর পরিবারের ক্ষতি করেছো? উত্তর দাও বাবা। অনন্যা, ও যা বলেছে সবটা ঠিক না। ব্যবসায় অনেক সময় কঠোর হতে হয়। আমি যা করেছি তা শুধু তোমার ভবিষ্যতের জন্য করেছি। আমি চেয়েছিলাম তুমি যেন রাজরানীর মতো থাকো। রাজরানী হওয়ার জন্য কি অন্যের স্বপ্ন ভাঙতে হয় আঙ্কেল? অনন্যা, এবার বোঝো আমি কেন তোমাকে জবরদস্তি করে বিয়ে করেছি। আমি তোমাকে বিয়ে করেছি যাতে তোমার বাবার সবচেয়ে দামি জিনিসটাকে আমি কেড়ে নিতে পারি। আমি চেয়েছি আপনার মেয়েকে আমার শাসনে রাখতে, যাতে আপনি প্রতি মুহূর্তে নিজের পাপের সাজা দেখতে পান। তুমি কি তাহলে আমাকে কোনোদিন ভালোবাসোনি নীরব? এইসব যত্ন, এই আদর সব কি শুধু আমাকে ব্যবহার করার জন্য? তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো শুধু বাবার উপর প্রতিশোধ নিতে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম নীরব।
ভালোবাসা আর জেদ এখন মিলেমিশে এক হয়ে গেছে অনন্যা। আমি তোমাকে ছাড়বো না, কারণ তুমি আমার অধিকার। কিন্তু এই গল্পের মাস্টার মাইন্ড শুধু তোমার বাবা নয়, আরো একজন আছে যে এই ড্রয়িং রুমেই এখন আসবে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। নীরব রহস্যময় একটা হাসি দিয়ে দরজার দিকে তাকালো। অনন্যা আর রহমান সাহেব দুজনেই দরজার দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে আছেন। নীরব পকেট থেকে একটা পুরনো ছবি বের করলো, সোফার উপর রাখলো। ছবিটাতে এটা কে নীরব? আর দরজায় কে এসেছে? আমার মাথা কাজ করছে না। তুমি কি শুরু করেছো এসব? দোহাই তোমার, সব পরিষ্কার করে বলো। দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে তাকে দেখলে তুমি বুঝবে তোমার বাবার আসল পার্টনার কে ছিল। আজ সব মুখোশ খুলে যাবে অনন্যা। তৈরি থাকো জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাওয়ার জন্য। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে অনন্যার মুখ সাদা হয়ে গেল। দরজার ওপাশে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, যাকে অনন্যা এই পরিস্থিতিতে দেখার জন্য কল্পনা করেনি। অনন্যা চিৎকার করে ওনার নামটা ধরে ডাকলো। চাচা, আপনি এই সময় এখানে কেন? আর আপনার হাতে পিস্তল কেন চাচা? আপনি তো আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, সব সময় আমার বিপদের ঢাল হয়ে দাঁড়িয়েছে। বাবা তো আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে বিজনেসের সব দায়িত্ব দিয়ে রেখেছিল। আজ নীরবের এই সব অভিযোগ কি তাহলে সত্যি? আপনি কি সত্যি আমার বাবার অগোচরে এত বড় একটা অপরাধ করেছেন, আর এখন সেটা ধামাচাপা দিতে খুনের নেশায় মেতেছেন? দোহাই আপনার চাচা, অস্ত্রটা নামিয়ে রাখুন। আপনি আমাদের আপনজন হয়ে এমন ভয়ঙ্কর কাজ করতে পারেন না। আঙ্কেল, আপনার এই নাটক এবার বন্ধ করুন। অনন্যা যাকে ভালো চাচা ভেবে আজীবন সম্মান দিয়েছে, সেই মানুষটা আসলে একটা বিষধর সাপ। আপনি 7 বছর আগে পাহাড়ে আমার বাবাকে খুন করার পর ভেবেছিলেন সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনি জানতেন না যে আপনার বড় ভাই মানে রহমান সাহেবকে আপনি শুধু দাবার গুটি হিসেবে ব্যবহার করেছিলেন। আপনি তো সেই লোক যে আমার পরিবারের সব সম্পত্তি জালিয়াতি করে নিজের নামে করে নিয়েছিলেন। অনন্যার বাবা তো কেবল আপনার কথায় সই করেছিলেন। তিনি জানতেনই না যে তিনি তার বন্ধুর মৃত্যু পরোয়ানায় সই করছেন। এখন যখন সত্যিটা সামনে এসেছে, তখন আপনি নিজের ভাইকে মারতেও দ্বিধা করছেন না? আপনার সাহস তো কম না? চুপ করো নীরব, অনেক বেশি কথা বলছো তুমি। আমি চেয়েছিলাম এই রাজত্ব আমার হোক, কিন্তু বড় ভাই সবসময় নীতি আর সততার বলে আওড়াতো। তোমার বাবা যখন সব জেনে গেল, তখন তাকে সরানো ছাড়া আমার আর কোনো পথ ছিল না। আমি এই বিশাল সাম্রাজ্য গড়েছি নিজের বুদ্ধিতে, আর বড় ভাই কেবল চেয়ারে বসে হুকুম চালিয়েছেন। অনন্যা, তুমি তো রাজরানী হয়ে থাকতে চেয়েছিলে, তাই না? আর যদি এই ছেলেটাকে আমি জ্যান্ত ছেড়ে দেই, তবে তোমার বাবা আর আমি দুজনেই জেলে পচবো। আমি সেটা হতে দেব না। আজ আমি তোমাদের কাউকেই ঘর থেকে জ্যান্ত বের হতে দেব না। রক্তের দাগ রক্ত দিয়ে মুছতে হয়, আর আমি সেই কাজে অনেক আগে থেকেই ওস্তাদ। আপনি এত নীচ হতে পারেন চাচা? আমার বাবা আপনাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন, নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছেন। আপনি শুধু টাকার লোভে নিজের ভাই আর ভাইয়ের বন্ধুকে শেষ করে দিতে চাইলেন। আমি আজ ঘৃণা করছি আপনার রক্ত আমার শরীরে বইছে বলে। আপনি ভাবছেন আপনি আমাদের মেরে পালিয়ে যাবেন? এই শহরে পুলিশ, এই সমাজকে আপনাকে ছেড়ে দেবে? নীরব যা বলছে তা যদি সত্যি হয়, তবে আমি আপনার বিরুদ্ধে প্রথম সাক্ষী দেব। আপনি যদি আমার বাবাকে ধোঁকা দিয়ে থাকেন, তবে আপনার মতো খুনিকে আমি চাচা বলে পরিচয় দিতে চাই না। নামান ওই পিস্তল, নইলে আমি নিজেই আপনার সামনে গিয়ে দাঁড়াবো। অনন্যা, ওর সামনে গিয়ে কোনো লাভ নেই। যার মনে দয়া মায়া নেই, সে নিজের স্বার্থে সব করতে পারে। আসিফ সাহেব, আপনি কি ভেবেছেন আপনার এই পিস্তলের ভয়ে আমি পালিয়ে যাব? 7 বছর আগে আমি মরে গিয়েও ফিরে এসেছি শুধু আজকের এই দিনটার জন্য। আপনার প্রতিটি কুকীর্তির প্রমাণ আমার কাছে আছে। আপনি যে জালিয়াতি করে অনন্যার নামে থাকা শেয়ারগুলো নিজের নামে করার চেষ্টা করছিলেন, তার সব ফাইল এখন পুলিশের হাতে। আমি আসার আগেই সব বন্দোবস্ত করে এসেছি। আপনি আজ একা নন, আপনার চারপাশ এখন ঘেরাও হয়ে গেছে। আপনার সময় শেষ আঙ্কেল, এবার হারের স্বাদ নেওয়ার জন্য তৈরি হন। হারের স্বাদ আমি নেব না নীরব, হারের স্বাদ তোমরা নেবে। আমি যদি শেষ হয়ে যাই, তবে তোমাদের কাউকেও সুখে থাকতে দেব না। বড় ভাই, আপনি কি এখনো চুপ করে থাকবেন? আপনার মেয়ে একটা রাস্তার ছেলের সাথে মিলে আপনার ভাইকে জেলে পাঠাতে চাইছে, আর আপনি পুতুলের মতো দাঁড়িয়ে আছেন। আপনি আদেশ দিন আপনার বডিগার্ডদের, এই ছেলেটাকে যেন এক্ষুনি টুকরো টুকরো করে ফেলা হয়। অরুণা, তুমি এখনো ছোট আছো, দুনিয়া বোঝো না। এই ছেলেটা তোমাকে ভালোবাসে না,
ও শুধু আমাদের ধ্বংস করতে এসেছে। ও তোমার বাবার শত্রু, ও আমাদের সবার শত্রু। থামো আসিফ, অনেক হয়েছে। আমি আজ এতদিন পর বুঝতে পেরেছি আমার আসল শত্রুকে। আমি নিজের ভাইকে বিশ্বাস করে নিজের বন্ধুকে হারিয়েছি। আজ আমার মেয়েকেও হারাতে বসছিলাম। আমি কাপুরুষ ছিলাম বলে তুমি এতদূর বাড়ার সাহস পেয়েছো, কিন্তু আজ আমি আমার মেয়েকে আর নীরবের পাশে দাঁড়াবো। তুমি যদি গুলি চালাতে চাও তবে প্রথম গুলিটা আমার বুকে চালাও। আমি মরে গিয়ে অন্তত আমার বন্ধুর কাছে ক্ষমা চাইতে পারবো। অনন্যা, আমাকে মাফ করে দিস মা। আমি সত্যিই জানতাম না যে তোর চাচা আমার আড়ালে এত বড় সর্বনাশ করেছে। নীরব, তুমি যা করেছো ঠিক করছো। আমি তোমার সাথে আছি। বাবা, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? তুমি তো পরিস্থিতির শিকার ছিলে। এই আসিফ চাচাই তোমাকে সব ভুল বুঝিয়েছিল। নীরব, তুমি কি দেখলে আমার বাবা আসলে নির্দোষ? ওনার মনে কোনো কালো দাগ নেই। ওনাকে তুমি আর ভুল বোঝো না। এখন এই শয়তানটাকে পুলিশের হাতে তুলে দাও। আমি আর এক মুহূর্ত এই দম বন্ধ করা পরিবেশে থাকতে পারছি না। নীরব, তুমি বলেছিলে না তুমি আমাকে রক্ষা করবে, তবে করো আজ আমাদের রক্ষা। এই খুনি চাচার হাত থেকে আমাদের বাঁচাও। আমি তোমার উপর বিশ্বাস রাখছি নীরব, তুমি আমি নিরাশ করো না। আমি আমার কথা রাখবো অনন্যা। আসিফ সাহেব, আপনার হাত কাঁপছে কেন? আপনি কি বুঝতে পারছেন আপনার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে? ওই দেখুন, দরজার বাইরে পুলিশের গাড়ি চলে এসেছে। আপনি কি ভাবছেন একা একটা পিস্তল দিয়ে আপনি পুরো বিশ্ব জয় করবেন? আজ আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। আমি আপনাকে মারবো না, কারণ আমি আপনার মতো খুনি নই। আমি চাই আপনি সারা জীবন জেলের অন্ধ কুঠুরিতে বসে তিলে তিলে মরুন আর ভাবুন কিভাবে আপনি নিজের আপনজনদের হারিয়েছেন। পুলিশ, ভেতরে আসুন। নীরব কথা শেষ করার আগেই পুলিশ ফোর্স ড্রয়িং রুমে ঢুকে পড়ল। আসিফ সাহেব দিশাহারা হয়ে গুলি করতে চাইলেন, কিন্তু নীরব ক্ষিপ্ত গতিতে গিয়ে ওনার হাতটা মচকে দিল। পিস্তলটা মেঝেতে পড়ে গেল। সব শেষ হয়ে গেল নীরব। আমি ভাবতে পারিনি আমাদের পরিবারে এত বড় একটা কালনাগিনী লুকিয়ে ছিল। তুমি না থাকলে আজ আমরা হয়তো কেউই বেঁচে থাকতাম না। তুমি আমাকে কেন আগে বলনি এইসব কথা? কেন আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছিলে? আমি তো ভেবেছিলাম তুমি শুধু প্রতিশোধ নিতে এসেছো। আমি তোমাকে কত কথা বলেছি, কত ঘৃণা করেছি। তুমি আমাকে ক্ষমা করতে পারবে তো? ক্ষমা আমি আগেই করে দিয়েছি অনন্যা। আমি তোমাকে দূরে সরিয়েছিলাম কারণ আমি চাইনি এই বিপদে তুমি জড়িয়ে পড়ো। কিন্তু তুমি তো নাছোড়বান্দা, আমার পিছু ছাড়লে না। এখন দেখো, সব পরিষ্কার হয়ে গেছে। তোমার বাবা এখন কলঙ্ক মুক্ত, আর আমার বাবার হত্যার বিচারও শুরু হলো। আমি তোমাকে ভালোবাসি অনন্যা, আর সেই ভালোবাসার টানেই আমি বারবার তোমার কাছে ফিরে এসেছি। আমাদের এই বিয়ের চুক্তিটা হয়তো জেদ দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এখন এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্যি। আমি আর কোনো চুক্তি বা জেদ বুঝতে চাই না নীরব। আমি শুধু তোমাকে চাই। তুমি যে রাতের বৃষ্টির মধ্যে আমার যত্ন নিয়েছিলে, সেদিনই আমি বুঝেছিলাম তোমার এই কঠোর হৃদয়ে আড়ালে একটা বিশাল সমুদ্রের মতো ভালোবাসা আছে। এখন থেকে আমরা একসাথে থাকবো। কোনো আভিজাত্য বা বাবার টাকা আমাদের মাঝে আসবে না। তুমি যেমন জেদি, আমি তার চেয়েও বেশি জেদি। আমি তোমাকে কোনোদিন আমার কাছ থেকে দূরে যেতে দেব না। আজ থেকে আমি শুধু তোমার অনন্যা। নীরব, আমি তোমাকে আমার জামাই হিসাবে মেনে নিলাম। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আমার কোম্পানির অর্ধেক শেয়ার তোমার নামে শেয়ার করে দেব, যাতে তুমি তোমার বাবার হারানো সম্মান ফিরিয়ে আনতে পারো। তোমরা সুখী হও। অনন্যা, তুই ঠিক মানুষের হাতেই ধরেছিস। ড্রয়িং রুমে থমথমে ভাবটা কেটে গেল। রোদের আলোয় পুরো ঘরটা ঝলমল করে উঠল। অনন্যা আর নীরব একে অপরের দিকে তাকিয়ে হাসল। দীর্ঘ 7 বছরের এক রহস্য আর যন্ত্রণার অবসান হলো আজ। নীরব, আজ আমার বুক থেকে এক বিশাল পাথরের বোঝা নেমে গেল। আমি জানতাম না তোমার নিজের ভাই, আমি জানতাম না আমার নিজের ভাই আমার এত বড় সর্বনাশ করেছে। আমি তো ভেবেছিলাম তোমার বাবা আমাকে অনেক ঘৃণা করে চলে গেছেন, কিন্তু আজ বুঝলাম তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল। আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার এই বিশাল ব্যবসা, এই বাড়ি, এই সম্পত্তি, সব কিছুর আসল মালিক তুমি আর তোমার মা। আমি সব তোমার নামে লিখে দিতে চাই। তুমি কি আমাকে মাফ করতে পারবে নীরব? আমি একজন বাবা হিসাবে তোমার কাছে হাত জোর করেছি। আমার মেয়েটাকে তুমি সুখী রেখো, কারণ তোমাকে ছাড়া ও বাঁচবে না। আঙ্কেল, আপনি বারবার মাফ চেয়ে আমাকে ছোট করবেন না।
আপনি পরিস্থিতির শিকার ছিলেন, আসল অপরাধী তো ছিল আসিফ সাহেব। আমি সম্পত্তি বা টাকার জন্য ফিরে আসিনি। আমি এসেছিলাম শুধু আমার বাবার নামের কলঙ্ক মুছতে আর আপনাকে সত্যিটা জানাতে। আপনার এই সম্পত্তি আপনার কাছেই থাকুক, আমি চাই শুধু আপনার দোয়া আর অনন্যার ভালোবাসা। টাকা দিয়ে আমি কি করব যদি আমার আপন মানুষগুলোই আমার পাশে না থাকে? আমি অনন্যাকে ঘৃণা করার নাটক করেছি ঠিকই, কিন্তু প্রতিটি মুহূর্তে আমি ওর চোখের জল দেখে নিজের ভেতরে পুড়েছি। আজ থেকে আমি আর আপনার শত্রু নই, আজ থেকে আমি আপনার ছেলে হয়ে এই সংসার সামলাবো। নীরব, তুমি এত বড় মনের মানুষ আমি কল্পনাও করতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুমি আজ বাবাকে পুলিশের হাতে তুলে দিবে আর আমাকে সারা জীবন দাসী বানিয়ে রাখবে, কিন্তু তুমি তো সব উল্টো করে দিলে। তুমি আমার বাবাকে সম্মান দিলে, আমাকে ভালোবাসা দিলে, আর আমার পরিবারকে ধ্বংস হওয়ার থেকে বাঁচালে। আমি কত বড় ভুল ছিলাম তোমার সম্পর্কে। আমি তোমাকে রাস্তার ছেলে বলেছি, তোমার স্ট্যাটাস নিয়ে খোটা দিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি তোমার হৃদয়ে আভিজাত্য আমার এই 7 তলা বাড়ির চেয়ে অনেক উঁচু, অনেক উঁচুতে। তুমি কি সত্যিই আমাকে এই সব কিছুর পরে আপন করে নেবে নীরব? আমি যে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। অনন্যা, তোমাকে আপন করে নেওয়ার জন্যই তো আমি এতগুলো বছর অপেক্ষা করেছি। তুমি যখন সেই বৃষ্টির রাতে কাঁপছিলে তখন আমার খুব ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে বলি যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমার জেদ আমাকে আটকে রেখেছিল। আমি চেয়েছিলাম তুমি যেন আগে নিজের ভুল বুঝতে পারো। আভিজাত্য বা টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অনন্যা। ভালোবাসা অর্জিত হয় বিশ্বাস আর ত্যাগের বিনিময়ে। আজ থেকে আমাদের মাঝে কোনো দেয়াল নেই, কোনো বড়লোক গরিবের ভেদাভেদ নেই। আমি সেই পুরনো নীরব হয়েই তোমার পাশে থাকবো, যে নীরব তোমাকে 7 বছর আগে নীল গোলাপ দিত। তুমি কি সারাটা জীবন এই পাগলাটে ছেলেটার সাথে কাটাতে পারবে? আমি শুধু এই জীবন নয়, 1000টা জন্ম তোমার সাথে কাটাতে রাজি আছি। তুমি আমাকে যে শিক্ষা দিয়েছো তা আমি সারা জীবন মনে রাখবো। আমি আমার এই অহংকার আর আভিজাত্য আজ তোমার পায়ের কাছে বিসর্জন দিলাম। এখন থেকে আমি কোনো বড় লোকের মেয়ে নই, আমি শুধু তোমার স্ত্রী। আমরা একটা ছোট সংসার তৈরি করব, যেখানে শুধু আমাদের ভালোবাসা থাকবে। বাবা, তুমি কি দেখছো তোমার মেয়ে আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ? নীরব, তুমি বলেছিলে না আমি তোমার শাসনে নিচে থাকবো? হ্যাঁ, আমি রাজি। তোমার ভালোবাসার শাসনে আমি সারা জীবন বন্দী থাকতে চাই। তুমি আজ থেকে আমার রাজা আর আমি তোমার রানী। তোদের এই মিলন দেখে আমার মনে হচ্ছে না আমি আমার হারানো বন্ধুকে আবার ফিরে পেলাম। নীরব, তুই আজ থেকে এই বিজনেসের অ্যাডমিন। আমি চাই তুই তোর বাবার সততা দিয়ে এই কোম্পানিকে আরো বড় করবি। আর অনন্যা, তুই আজ থেকে নীরবের ছায়া হয়ে থাকবি। তোরা দুজন মিলে আমাদের এই কলঙ্কিত অতীতকে মুছে একটা সুন্দর ভবিষ্যৎ গড়বি। আমি কালই তোদের আনুষ্ঠানিক বিয়ের রিসেপশন দিব। সারা শহর জানবে যে আমার মেয়ে একজন সত্যিকারের রাজপুত্রের হাত ধরেছে। তোদের ভালোবাসা যেন অমর হয়ে থাকে, এটাই আমার শেষ ইচ্ছা। ধন্যবাদ আঙ্কেল। আজ আমার মা অনেক খুশি হবেন। আমি ওনাকে এই বাড়িতে নিয়ে আসব। তিনি তার হারানো সম্মান আর ঘর ফিরে পাবেন। অনন্যা, তুমি কি তৈরি তো আমার মায়ের সেবা করতে? তিনি কিন্তু অনেক কড়া মানুষ, আমার মতো অত সহজে তোমাকে মাফ করবেন না। তবে আমি জানি তোমার এই মায়াভরা মুখ দেখলে তিনি সব ভুলে তোমাকে জড়িয়ে ধরবেন। চলো অনন্যা, আজ থেকে আমাদের নতুন এক গল্প শুরু হোক, যে গল্পে কোনো ভয় নেই, কোনো প্রতিশোধ নেই, আছে শুধু এক সমুদ্র পরিমাণ নীল ভালোবাসা। আমি তৈরি নীরব। তোমার মা মানে তো আমারও মা। আমি ওনাকে বুঝিয়ে দেব যে ওনার ছেলের পছন্দ একদম সেরা। আমি ওনার সব রাগ জল করে দেব। আর শোনো নীরব, তুমি কিন্তু সেই পুরনো বাইকটা বিক্রি করবে না। আমি প্রতিদিন ওই বাইকে করেই তোমার সাথে অফিসে যাব। সারা জীবন, সারা শহর দেখুক অনন্যা রহমানা আজ একজন বাইক চালকের প্রেমে পাগল। আমাদের এই ভালোবাসা যেন সবার কাছে একটা উদাহরণ হয়ে থাকে। আমি তোমাকে অনেক ভালোবাসি নীরব, এই কথাটা প্রতিদিন তোমাকে 1000 বার বলবো। ড্রয়িং রুমে বিষাদময় পরিবেশ এখন হাসিতে ভরে উঠেছে। রহমান শেঠ 2 হাত তুলে পরম করুণাময়ের কাছে কৃতজ্ঞতা জানালেন। অনন্যা আর নীরব একে অপরের হাত শক্ত করে ধরল, যেন এই বাঁধন আর কোনোদিন আলগা হবে না। তাদের জীবনের কালমে কেটে গিয়ে এখন ফুরফুরে বাতাস বইছে। ভালোবাসা আর সত্যতার কাছে শেষ পর্যন্ত প্রতিহিংসার পরাজয় হলো। অনন্যা নীরবের এক নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো।
নীরব, তুমি কি সারা জীবন এইভাবেই আমার উপর হুকুম চালিয়ে যাবে? আমি কি তোমার কেনা গোলাম? এখন আবার এই সাত সকালে আমাকে নিয়ে চলে যাচ্ছ? তুমি জানো আমার আজ অফিসে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, অথচ তুমি আমাকে জোর করে একটা জরাজীর্ণ রিক্সায় তুলে বসে আছো। আমার BMW গাড়িটা গ্যারেজে পড়ে আছে, আর আমি শহরে ধুলোবালি মেখে রিক্সায় ঘুরছি। এটা ভাবলে আমার নিজেরই লজ্জা লাগছে। অনেক তো দামি গাড়িতে চড়ে এসির হাওয়া খেলে অনন্যা, আজ একটু খোলা আকাশের নিচে সাধারণ মানুষের মতো শ্বাস নিয়ে দেখো। তোমার ওই অফিসের মিটিংয়ের চেয়েও জরুরি একটা কাজ আছে আজ, আর লজ্জা পাওয়ার কিছু নেই। আমার পাশে বসে আছো, এটাই তোমার সবচেয়ে বড় স্ট্যাটাস হওয়া উচিত। চুপচাপ বসে থাকো আর চারপাশের প্রকৃতি দেখো। এই যে রিক্সার হুড ফেলে দিয়ে আমরা যাচ্ছি, এই অনুভূতি কি তোমার ওই কাজ ঘেরা গাড়িতে পেতে? নীরব অনন্যার কথায় কান দিয়ে রিক্সা চালককে জোরে চালাতে বলল। অনন্যার আগে মুখ ফুলিয়ে বসে রইল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর ফুরফুরে বাতাস যখন তার মুখে লাগলো, তার মেজাজটা একটু নরম হলো। সে আর চোখে নীরবের দিকে তাকালো। নীরবের চোখে এক শান্ত স্থিরতা, যা অনন্যাকে কেন জানি বারবার টানে। তুমি এমন কেন নীরব? কখনো তুমি বাঘের মতো গর্জন করো, আবার কখনো রিক্সায় উঠে বাচ্চাদের মতো খুশি হও। গতকাল যখন তুমি চাচার ওপর অতটা রেগেছিলে, তখন আমি তোমাকে দেখে আমার বুক কাঁপছিল, অথচ আজ তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি সেই একই মানুষ। তোমার ভেতরে আসলে কয়টা মানুষ বাস করে আমি মাঝে মাঝে তোমাকে চিনতেই পারি না। মানুষের ভেতর একটাই মানুষ থাকে অনন্যা, শুধু পরিস্থিতি তাকে আলাদা আলাদা রূপ দেয়। তুমি বড়লোকের আদরে মেয়ে বলে জীবনটাকে শুধু ওপর ওপর দেখেছো। আমি তোমাকে মাটির কাছাকাছি নিয়ে আসতে চাই। এই যে দেখো রাস্তার ধারের এই ছোট দোকানটা, এখান থেকে আমরা এখন চা খাবো, নেমে এসো। নীরব রিক্সা থামিয়ে অনন্যার হাত ধরে নামালো। রাস্তার ধারের একটা টং দোকানে বসে তারা মাটির ভাঁড়ে চা নিতে বলল। অনন্যা প্রথমে নাক সিটকালো, নীরবের জোড়াজুড়িতে এক চুমুক চায়ে দিতেই থমকে গেল। সে ভাবতেও পারেনি এই রাস্তার ধারে চা এত সুস্বাদু হতে পারে। ওয়াও, এই চা তো সত্যি অসাধারণ। আমি তো সবসময় দামি ক্যাফেতে কফি খেতাম, কিন্তু এই মাটির ভাঁড়ের চায়ের স্বাদে তো একদম অন্যরকম। নীরব, তুমি এইসব জায়গার খবর কি করে জানো? আর তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? কারণ আমি জানি তুমি ভেতরে ভেতরে খুব সাধারণ একটা মেয়ে, যাকে তোমার বাবার টাকা আর আভিজাত্য বদলে দিয়েছে। এই যে তুমি এখন হাসছো, এই হাসিটা আমি দামি রেস্টুরেন্টে তোমার মুখে কোনোদিন দেখিনি। অনন্যা, জীবনটা খুব ছোট, এটাকে আভিজাত্যের খাঁচায় বন্দি করে রেখো না। আমি চাই তুমি আমার সাথে এই সাধারণ জীবনটা উপভোগ করতে শেখো। তুমি যখন এমনভাবে কথা বলো নীরব, তখন আমার সব রাগ জল হয়ে যায়। আমি জানি না কেন, কিন্তু এখন আর তোমাকে অতটা ভয় লাগে না, বরং মনে হয় তুমি পাশে থাকলে আমি সব বিপদ সামলে নিতে পারবো। কাল রাতে যখন তুমি আমার যত্ন নিচ্ছিলে, তখন আমি বুঝতে পেরেছিলাম তোমার হৃদয়ে আমার জন্য একটা নরম জায়গা আছে। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, নাকি এটা কেবলই আমার জেদ? ভালোবাসার জেদ কি আলাদা কিছু অনন্যা? আমার জেদটাই তো তোমার প্রতি আমার ভালোবাসা। আমি তোমাকে হারিয়ে যেতে দিতে চাই না বলেই তো এত নাটক করছি। এখন চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব যা তোমার খুব পরিচিত, কিন্তু তুমি হয়তো সেটা ভুলেই গেছো। নীরব অনন্যাকে নিয়ে সে পুরনো পার্কে গেল, যেখানে 7 বছর আগে তারা প্রায়ই আসতো। পার্কে সেই পুরনো বকুল গাছটা এখনো দাঁড়িয়ে আছে। অনন্যা গাছটা দেখা মাত্রই স্মৃতিকাতর হয়ে পড়ল। তার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন সে আর নীরব এখানে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত। নীরব, এই তো আমাদের সেই পুরনো জায়গা। তুমি এখনো জায়গাটার কথা মনে রেখেছো? আমি তো ভেবেছিলাম তুমি এসব কবেই ভুলে গেছো। গাছের নিচে বসেই তুমি আমাকে প্রথম একটা গোলাপ দিয়েছিলে। আজ কেন আমাকে এখানে নিয়ে এলে নীরব? কারণ আমি চাই তুমি তোমার সেই পুরনো সত্তাকে ফিরে পাও। আজ থেকে আমাদের কোনো আভিজাত্যের লড়াই নেই। আমি চাই তুমি আমাকে একজন সাধারণ নীরব হিসেবে দেখো, কোনো ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ যুবক হিসেবে নয়। অনন্যা, আমি কি সেই আগের জায়গাটা ফিরে পেতে পারি তোমার মনে? তুমি তো আমার মনে সারাক্ষণই আছো নীরব, শুধু আমি সেটা স্বীকার করতে ভয় পেতাম। তোমার এই জিদ, এই অ্যাগ্রেসিভ আচরণ আর এই গভীর যত্ন, সবকিছুই আমাকে তোমার দিকে টানছে। আমি হয়তো আগে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তুমি কি আমাকে এইভাবে আগলে রাখবে সারা জীবন?
আগলে তো রাখবই, তবে আমার কিছু শর্ত আছে। তোমাকে আমার এই সাধারণ জীবনের সাথে মানিয়ে নিতে হবে। কোনো বিলাসিতা নয়, শুধু ভালোবাসা দিয়ে আমাদের এই সংসারটা গড়তে হবে। রাজি তো? তোমার সাথে আমি কুড়ে ঘরে থাকতেও রাজি আছি নীরব, শুধু তুমি আমার পাশে থেকো। আমি আজ প্রথম অনুভব করছি, যেখানে আসলে টাকাতে সুখ নেই, সেখানে প্রিয় মানুষের হাত ধরে রিকশায় ঘোরা মধ্যে। অনন্যা নীরবের কাঁধে মাথা রাখলো। পার্কের বকুল ফুলগুলো তাদের উপরে ঝরে পড়ছে। অনন্যার মনে নীরবের প্রতি যে ভালো লাগা জন্মেছিল তা আজ এক পূর্ণতা পেতে শুরু করেছে। নীরব, তুমি কি জানো তুমি একটা আস্ত অসভ্য? এই 7 সকালে আমার পার্সোনাল ডায়েরি পড়ার পারমিশন তোমাকে কে দিয়েছে? আমার ওখানে আমি কি লিখেছি না লিখেছি সেটা নিয়ে হাসার সাহস তুমি পাও কোথা থেকে? ওটা এক্ষুনি টেবিলের উপর রাখো বলছি, নইলে আজ তোমার কপালে দুঃখ আছে। অনন্যা মাত্র গোসল শেষ করে ভেজা চুলে রুমে ঢুকে দেখে নীরব বিছানায় উপর হয়ে শুয়ে অনন্যার পুরনো একটা ডায়েরি পড়ছে আর মিটিমিটি হাসছে। অনন্যা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে রাগে অগ্নিশর্মা হয়ে নীরবের দিকে এগিয়ে এলো। নীরব ডায়েরিটা মাথার উপর তুলে ধরে আর জোরে জোরে হাসতে শুরু করলো। আরে বাহ, আমাদের সিনিয়র আপু তো দেখি ভেতরে ভেতরে বড্ড রোমান্টিক ছিলেন। এখানে লিখেছ, কাল নীল শার্ট পরা ছেলেটাকে দেখে আমার হার্টবিট মিস হয়ে গিয়েছিল। আচ্ছা অনন্যা, ওই নীল শার্ট পরা ছেলেটা কি আমি ছিলাম, নাকি অন্য কোনো সিনিয়র ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিলে তখন? তোমার এই কাবলিওয়ালা মার্কা লেখাগুলো পড়ে তো আমার হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। শোনো নীরব, ওটা অনেক আগের লেখা, আর ওখানে নীল শার্ট পরা ছেলেটা তুমিই ছিলে। কিন্তু এখন আফসোস হচ্ছে কেন তোমার জন্য ওসব লিখেছিলাম। তুমি একটা ইতর। দাও বলছি ডায়েরিটা, নাকি আমি এখন তোমার ফোনটা নিয়ে চেক করা শুরু করব যে তুমি ওই পিঙ্কি নামের মেয়েটার সাথে সারাদিন কি চ্যাট করো? ওরে বাবা, আমাদের অনন্যা ম্যাডাম তো দেখি হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। পিঙ্কি তো আমার কাজিন হয়, সেটা কি তুমি জানো না? নাকি হবু বরের উপর একটু বেশি নজরদারি করছো? শোনো অনন্যা, ডায়েরিটা ফেরত পেতে হলে তোমাকে একটা ছোট কাজ করতে হবে। আজ বিকেলে আমার জন্য নিজ হাতে নুডলস রান্না করে খাওয়াতে হবে। রাজি? আমি রান্না করব? তুমি কি পাগল হয়ে গেছো? আমি অনন্যা রহমান জীবনে কোনোদিনও রান্নাঘরে যাইনি, আর তুমি চাও আমি তোমার জন্য নুডলস বানাই? সরি মিস্টার, ওসব আমার দ্বারা হবে না। তুমি বরং ওই পিঙ্কিকেই বলো এসব রেখে দিতে। আমি আমার ডায়েরি ছাড়াই থাকতে পারবো, কিন্তু তোমার ওই আবদার পূরণ করতে পারবো না। আচ্ছা, তাহলে ডায়েরিটা আমি তোমার বাবার হাতে দিয়ে আসি, উনিও দেখুক। ওনার গুণবতী মেয়ে 7 বছর আগে কার জন্য কবিতা লিখতো, ওনার বিজনেস পার্টনাররা শুনলে তো বেশ মজা পাবে, তাই না? নীরব দরজার দিকে হাঁটা দিতে অনন্যা দৌড়ে গিয়ে নীরবের শার্টের কলার চেপে ধরল। অনন্যার চোখ মুখ এখন রাগে আর লজ্জে লাল হয়ে আছে। নীরব মুচকি এসে অনন্যাকে এক ঝটকায় নিজের দিকে টেনে নিল। অনন্যা থতমত খেয়ে নীরবের বুকের ওপর গিয়ে পড়ল। তুমি সবসময় আমাকে এইভাবেই ব্ল্যাকমেল করো কেন? তুমি জানো আমি তোমাকে ছাড়া এখন আর কাউকে ভাবতে পারি না, তবুও কেন আমাকে এইভাবে জ্বালিয়ে মারো? আমি কি এতটাই খারাপ? আর ওই নুডলস রান্না করার কথা বলছো তো? ঠিক আছে, বানাবো, কিন্তু বিষ মিশিয়ে দিব, যাতে খেয়ে তুমি একেবারে পটল তোলো। বিষ দিলে তো ভালোই হতো, অন্তত তোমার হাতের ছোঁয়া তো পেতাম। কিন্তু আমি জানি তুমি অতটা নিষ্ঠুর নও। তুমি তো সেই মেয়ে যে আমার সামান্য সর্দি হলে সারা রাত কপালে হাত দিয়ে বসে থাকো। এখন রাগ ছেড়ে বলো বিকেলের জন্য কি কি বাজার করে আনতে হবে। আমি চাই আজ আমাদের এই ছোট বাসায় প্রথমবার তুমি গিন্নিপনা করো। বাজার করার দরকার নেই, ফ্রিজে সব আছে। কিন্তু শোনো নীরব, রান্নাটা যদি খারাপ হয় তবে তুমি কিন্তু হাসতে পারবে না। তোমাকে বলতে হবে এটা পৃথিবীর সেরা রান্না। যদি না বলো তবে আমি আজ রাতেই বাপের বাড়ি চলে যাব। আর হ্যাঁ, রান্নার সময় তুমি কিন্তু আমাকে হেল্প করবে, একা একা আমি কিছুই করতে পারবো না। হেল্প নয়, আমি বরং তোমার পাশে দাঁড়িয়ে তোমার ওই ঘেমে যাওয়া মুখটা দেখবো। জানো অনন্যা, তোমাকে যখন রান্নাঘরের গরমে মুখটা লাল করে দাঁড়িয়ে থাকতে দেখব, তখন তোমাকে আরো বেশি কিউট লাগবে। আমার এই অ্যাগ্রেসিভ ভালোবাসার মাঝে এই টক ঝাল মিষ্টি মুহূর্তগুলোই তো আসল সম্পদ। তুমি একটা ফাজিল, সবসময় ন্যাকামি করো। আচ্ছা নীরব, তুমি তো বলেছিলে আমি বড়লোকের মেয়ে বলে অনেক দেমাগি।
এখন কি তোমার মনে হয় না আমি বদলে গেছি? আমি তো এখন তোমার সাথে রিক্সায় ঘুরি, রাস্তায় চা খাই, এমনকি রান্না করার চিন্তাও করছি। তুমি এই আমার এই বদলটা কি তোমার ভালো লাগছে? শুধু ভালো লাগে না অনন্যা, আমি তোমাকে নতুন করে ভালোবেসে ফেলেছি। তোমার এই সহজ রূপটাই তো আমি দেখতে চেয়েছিলাম। টাকা তো সবারই থাকে, কিন্তু মনের মিল সবার হয় না। আমি চাই আমাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসা এভাবেই চলুক। কোনো আভিজাত্য বা বাবার ইজ্জতের ভয় যেন আমাদের মাঝে আর না আসে। অনন্যা নীরবের বুকে মাথা রাখলো। নীরবের হৃদস্পন্দন সে স্পষ্ট শুনতে পাচ্ছে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। অনন্যা বুঝতে পারছে জীবনের আসল সুখ আসলে দামি গাড়ি বা বিশাল অট্টালিকায় নেই। সুখ আছে এই ছোট ছোট খুনসুটি আর ভালোবাসার মাঝে। সে মনে মনে ঠিক করলো আজ সে সত্যি নীরবের জন্য সেরা রান্নাটা করবে। নীরব, চলো কিচেনে যাই। আমি এক্ষুনি শুরু করতে চাই। তুমি বরং ডায়েরিটা ওখানেই রেখে দাও। আর হ্যাঁ, আজ রান্নার শেষে আমাকে একটা গিফট দিতে হবে, মনে থাকবে তো? গিফট? কি গিফট চাই তোমার? হীরা জহরত নাকি দামি কোনো শাড়ি? ওসব কিছু না, তুমি শুধু আজ বিকেলে আমাকে আবার সে বকুলতলায় নিয়ে যাবে আর নিজ হাতে একগুচ্ছ বকুল ফুল আমার চুলে গেঁথে দেবে। পারবে তো? এ তো আমার পরম পাওয়া। চলো আমার রান্নাবতী রানী, আজ তোমার হাতের জাদু দেখার অপেক্ষায় থাকলাম। নীরব আর অনন্যা হাসতে হাসতে কিচেনের দিকে গেল। তাদের এই মিষ্টি ভালোবাসার গল্পটা আজ এক নতুন পূর্ণতা পেল। চারপাশে সব জটিলতা যেন আজ এই এক চিলতে সুখের কাছে হেরে গেছে। নীরব, তুমি কি মানুষ নাকি একটা আস্ত শয়তান? আমি এখানে কষ্ট করে নুডলস রান্না করছি আর তুমি পেছন থেকে এসে আমার চুলের বেনুনিটা খুলে দিলে। এই দেখো, সব চুল এখন মশলার বাটিতে পড়ে যাচ্ছে। তোমাকে বলেছিলাম না রান্নাঘরে আমাকে হেল্প করতে? হেল্প করা তো দূরের কথা, তুমি তো আমার কাজ আরো বাড়িয়ে দিচ্ছ। যাও এখান থেকে, আজ তোমাকে আমি কিচ্ছু খেতে দেবো না। অনন্যা রান্নাঘরে দাঁড়িয়ে খুন্তি নাড়ছে আর ঘামছে। নীরব দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে। অনন্যার কপালে জমে থাকা ঘাম আর আগুনের তাপে লাল হয়ে যাওয়া মুখটা দেখে নীরবের খুব মায়া লাগছে। আবার দুষ্টামি করতেও ইচ্ছে করছে। নীরব ধীর পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে অনন্যার কোমর জড়িয়ে ধরল। রাগী বউদের রান্না নাকি খুব স্বাদ হয়, আজ তার প্রমাণ পাবো। আর চুল খুলে দিয়েছি কারণ তোমাকে এই এলোকেশী রূপেই বেশি সুন্দর লাগে। রান্নার মশলার চেয়ে তোমার গায়ের ঘ্রাণ আমাকে বেশি টানে অনন্যা। তুমি কি জানো এই মুহূর্তে তোমাকে ঠিক কতটা মোহনীয় লাগছে? মনে হচ্ছে কোনো এক রূপকথার রানী ভুল করে আমার এই ছোট্ট কিচেনে ঢুকে পড়েছে। রাখো তোমার ওসব কবি কবি কথা। তেল ছিটে আমার হাতে লেগেছে, সেটা কি তোমার চোখে পড়ছে না? তুমি শুধু পারো আমাকে জ্বালাতে। শুনো নীরব, আমি কিন্তু এখনো তোমার উপর রেগে আছি। কাল রাতে তুমি আমার পারমিশন ছাড়া কেন আমার ফোন থেকে তোমার ওই পিঙ্কি কাজিনকে ব্লক করে দিলে? ওটা তো আমার পার্সোনাল ম্যাটার্স ছিল। তুমি কি ভাবো আমি এখনো সেই আগের অবুঝ মেয়েটাই আছি? পিঙ্কিকে ব্লক করেছি কারণ ও তোমাকে আজে বাজে কথা বলছিল। আমি থাকতে আমার বউকে কেউ ছোট করে কথা বলবে, সেটা আমি সহ্য করব না। আর পার্সোনাল ম্যাটার বলে আমাদের মাঝে কিছু নেই অনন্যা। তুমি যা, আমিও তা। এখন এই ঝগড়া থামিয়ে নুডলসটা প্লেটে বারো তো। পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে। যদি স্বাদ না হয় তবে কিন্তু আজ রাতে তোমার শাস্তি হবে। কিসের শাস্তি শুনি? তুমি কি আবার আমাকে বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখবে? ওসব পুরনো টেকনিক আর চলবে না মিস্টার। এখন আমি জানি তোমাকে কিভাবে কাবু করতে হয়। রান্না শেষ, এখন টেবিলে গিয়ে বসো। আর হ্যাঁ, খেয়ে যদি একটাও খুদ ধরো তবে আজ থেকে 1 সপ্তাহ তোমার সাথে আরি একদম কথা বলবো না তোমার সাথে। নীরব আর অনন্যা ডাইনিং টেবিলে বসে খাওয়া শুরু করলো। অনন্যা খুব উৎসুক হয়ে নীরবের মুখের দিকে তাকিয়ে আছে। নীরব এক চামচ মুখে দিয়ে চোখ বন্ধ করে গম্ভীর হয়ে রইল। অনন্যার বুক ধুকপুক করছে। সে ভাবছে হয়তো রান্নাটা খুব খারাপ হয়েছে। কি হলো নীরব, কিছু তো বলো। নুন বেশি হয়েছে নাকি ঝাল? কথা বলছো না কেন? একদম মুখ কালো করে আছো যে। অনন্যা, তুমি তো দেখি জাদুকর। আমি ভেবেছিলাম তুমি সব পুড়িয়ে ছারখার করে দেবে, কিন্তু এটা তো রেস্টুরেন্টের শেফদের চেয়েও ভালো হয়েছে। তুমি কি সত্যি প্রথমবার রান্না করলে নাকি তলে তলে আগে থেকে প্র্যাকটিস করতে? উফ, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি এত স্বাদের রান্না খাচ্ছি। সত্যি বলছো তো নাকি আমাকে পাম দিচ্ছ?
ইস, আমি তো ভয়েই মরে যাচ্ছিলাম। দেখো নীরব, আমি তোমার জন্য কত কি করতে পারি। শুধু তুমি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলবে। আমি যখন ওই অ্যাগ্রেসিভ লুকটা নিয়ে আমার দিকে তাকাও, তুমি যখন ওই অ্যাগ্রেসিভ লুকটা নিয়ে আমার দিকে তাকাও, তখন আমার খুব ভয় লাগে। আমি চাই আমার স্বামী সব সময় হাসি খুশি থাকুক। আমার ওই অ্যাগ্রেসিভ রূপটা ছিল তোমাকে পাওয়ার জন্য, আর এখন এই শান্ত রূপটা তোমাকে সারা জীবন আগলে রাখার জন্য। খাওয়া তো শেষ, এখন চলো বেলকনিতে যাই। আজ চাঁদটা খুব সুন্দর উঠেছে। আমাদের জীবনের এই নতুন শুরুর প্রথম রাতটা আমি অন্যভাবে কাটাতে চাই। নীরব অনন্যার হাত ধরে বারান্দায় নিয়ে এলো। বাইরে ফিনফিনে জ্যোৎস্না আর হালকা ঠান্ডা বাতাস। অনন্যা নীরবের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। তাদের মাঝখানে সব দ্বিধা আর দ্বন্দ্ব আজ যেন ওই চাঁদের আলো সব ধুয়ে মুছে গেছে। নীরব, 7 বছর আগে আমরা যখন এই স্বপ্নটা দেখতাম, তখন কি ভেবেছিলাম আমাদের মাঝে এত ঝড় আসবে? আমি কতবার ভেবেছি তোমাকে ঘৃণা করব, কিন্তু প্রতিবারই তোমার ভালোবাসার কাছে হেরে গেছি। তুমি আমাকে শুধু ভালোবাসোনি, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। আজ আমি সত্যিই খুব সুখী। ঝড় না আসলে তো আমরা এই শান্তির গুরুত্ব বুঝতাম না অনন্যা। তুমি আমার জীবনের সেই ধ্রুবতারা, যাকে ছাড়া আমি পথ হারিয়ে ফেলতাম। আজ এই জ্যোৎস্না সাক্ষী, আমি তোমাকে কোনোদিন একা হতে দেব না। তোমার ওই বড়লোক বাবার রাজত্ব নয়, আমি আমার এই ছোট্ট ঘরে তোমাকে রানীর মতো রাখবো। নীরব, তুমি কি জানো তোমার ওই জেদটাই আমাকে তোমার প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ করছিল? তোমার ওই শাসন, ওই ভালোবাসা, সবকিছুই আমার খুব আপন মনে হয়। আজ রাতে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, শুধু চাই তুমি এইভাবে সারা জীবন আমার হাত ধরে থাকো। নীরব অনন্যার চিবুক ধরে নিজের দিকে মুখটা তোল। অনন্যার চোখে তখন ভালোবাসার জল টলমল করছে। নীরব আলতো করে অনন্যার কপালে একটা চুমু খেলো। সেই স্পর্শে অনন্যার শরীরের ভেতর দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। সে বুঝতে পারলো দীর্ঘ প্রতীক্ষার পর আজ তারা সত্যি এক হয়েছে। অনেক কথা হলো অনন্যা, এবার একটু নীরবতা আসুক। আমাদের এই মিলন যেন কোনোদিন শেষ না হয়। আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবো। আমিও তোমাকে ভালোবাসি নীরব, তুমি আমার জীবন, তুমি আমার সব। চলো আজ আমাদের এই সুন্দর রাতটাকে চিরস্থায়ী করে রাখি। নীরব অনন্যাকে পাজাকোলা করে তুলে নিল এবং ঘরের ভেতর নিয়ে এলো। জানালার পর্দাগুলো বাতাসের দোলায় নাচছে। অনন্যা নীরবের গলা জড়িয়ে ধরে আজ শুধু প্রেম আর গভীর মমতা নয়, সব ঝগড়া, সব অপমান, অভিমান, সব বাধা পেরিয়ে আজ তারা এক মধুর মিলনে মিল হলো। রাত বাড়ি, কিন্তু তাদের ভালোবাসার গল্পটা যেন কেবল শুরু হলো। এই পৃথিবীর সব কোলাহল থেকে দূরে তারা একে অপরের মাঝে খুঁজে পেল এক পরম স্বর্গ।